আচ্ছা, এখানে দেখো এবার কন্ট্রাসেপটিভ বা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে তোমাদের বলে দিই। কন্ট্রাসেপটিভ বা ফ্যামিলি প্ল্যানিং কনসেপ্টটা কিসের জন্য হয়েছে এগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, এবং তার সাথে এখান থেকে বহু ছোট ছোট কোশ্চেন হয় যেগুলো হচ্ছে ধরো ট্রিকি কোশ্চেন, তোমাদের কনফিউশন করার জন্য ইন্টারভিউয়াররা কিন্তু এই ধরো তুমি একটা জেনে থাকলে সঠিকটাই, সেটা কিন্তু ওরা বারে বারে অ্যাসেস করতে চাইবে, মানে জাস্টিফাই করতে চাইবে যে এটাই কিন্তু ঠিকটা তুমি জানো কি না। এবার ফ্যামিলি প্ল্যানিং যদি তোমাকে ডেফিনিশন বলে যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি প্ল্যানিং বা হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্রাসেপটিভ মেথড, তো তখন বলবে ধরো বার্থ স্পেসিং করার জন্য, অথবা হচ্ছে তোমার পার্মানেন্টলি যদি চাইল্ড বিয়ারিং না করতে চায় তার জন্য যে মেথড ইউজ করা হয় তাকে বলা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড বা কন্ট্রাসেপটিভ মেথড। এবার এইটা আমরা পড়ে এসেছি মেনলি টু টাইপস হয়ে থাকে, একটা হচ্ছে স্পেসিং বা টেম্পোরারি মেথড, আর ওয়ান অফ দ্য টার্মিনাল অর পার্মানেন্ট মেথড। এবার স্পেসিং বা টেম্পোরারি মেথডের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং মেথড হয়ে থাকে বেশ কিছু টাইপসের, মানে স্পেসিং অর্থাৎ এখানে টু চাইল্ডসের মধ্যে স্পেসিং করা হচ্ছে, আর টার্মিনাল বা পার্মানেন্ট মানে দুটোই, এখানে হচ্ছে তোমার মেল ফিমেল দুজনের জন্যই টার্মিনাল বা পার্মানেন্ট মেথড হয়ে থাকে, এবং এটা একবারে পার্মানেন্টলি স্টেরিলাইজেশন হয়ে যায়। এবার স্পেসিং বা টেম্পোরারি তোমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য স্পেসিং বা টেম্পোরারি মেথড ইন কেস অফ ফ্যামিলি প্ল্যানিং, বা তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি টেম্পোরারি মেথড সম্বন্ধে ফ্যামিলি প্ল্যানিংয়ে কী কী জানো, তখন তোমাকে কিন্তু এই পয়েন্টসগুলো বলতে হবে যে কী কী পয়েন্টস হয়। দ্যাট ইজ একটা হয় ন্যাচারাল মেথড হয়ে থাকে, একটা হয় ব্যারিয়ার মেথড হয়ে থাকে, একটা হয় আইইউডি বা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস বা আইইউসিডিও বলে থাকে, ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, বা হরমোনাল মেথডে টেম্পোরারি মেথড করা যায় বা মিসলেনিয়াস করা যায়, এবং ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়ার মাধ্যমেও হয়ে থাকে। এবার দেখো আমরা সব কিছু আস্তে আস্তে ডিটেলসে জানবো। আর এদিকে টার্মিনাল বা পার্মানেন্টে একটা হয় ভ্যাসেকটমি, যেটা হচ্ছে মেল স্টেরিলাইজেশন, ঠিক আছে, আর একটা হয় তোমার টিউবেকটমি, যেটা হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন। এবার ভ্যাসেকটমি, টিউবেকটমি এগুলো পরে গল্পতে আসছে, আমরা আগে এখানে ফার্স্ট অফ অল কী বললাম, স্পেসিং টেম্পোরারি মেথডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা জানবো ন্যাচারাল মেথড। ন্যাচারাল দেখো এখানে কথাতেই রয়েছে, দ্যাট ইজ ন্যাচারাল কি মানে এটা হচ্ছে তোমার প্রাকৃতিক কোনো উপায়ে হবে। এবার এই ন্যাচারাল মেথডের মধ্যে এক নাম্বার মেথড আসছে, যে নাম্বার মেথড হচ্ছে সেফ পিরিয়ড, ঠিক আছে। সেফ পিরিয়ড মানে দেখো এখানে তোমার এমন একটা পিরিয়ডকে সেফ পিরিয়ড বোঝাবে যেটা হচ্ছে তোমার কি না এই সময়ে যদি তোমার যদি কোনো পার্টনার কি করতে চায়, যদি কনসেপশন না নিতে চায়, তাহলে এই সেফ পিরিয়ড মানে এই সময়ে যদি তোমার মেনস্ট্রুয়াল সাইকেল না চলে, এবং তার সাথে হচ্ছে তোমার যদি কনসিভ করতে না চায়, তাহলে এই সময় কিন্তু মিলন হতে পারে, ঠিক আছে, ওটাকেই বলা হচ্ছে সেফ পিরিয়ড, বা এটাকে আর একটা বলা হয় রিদম বা ক্যালেন্ডার মেথডও বলা হয়ে থাকে। এবার দেখো এইটার যদি তোমাকে জানতে চাই যে সেফ পিরিয়ড তুমি কোন সময়কালটাকে বলবে, সেটা হচ্ছে তোমার 7 days বিফোর অ্যান্ড 7 days আফটার ইন রেগুলার মেন্স, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে তোমার সেফ পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, হাই ফেলিওর রেট কত, এটা কিন্তু 24/100 ওম্যান ইয়ার্স, এটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে হাই ফেলিওর রেট হয়ে থাকে সেফ পিরিয়ডে। আর এখানে হচ্ছে তোমার ডিফিকাল্ট টু প্রেডিক্ট সেফ পিরিয়ড ইন ইরেগুলার সাইকেল, এটা রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে আমি বললাম 7 days বিফোর অ্যান্ড 7 days আফটার অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে, বা ব্লিডিং, এটা আফটার অফ মেনস্ট্রুয়েশন, এটা লিখে নাও অফ মেন্স, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে একটা তোমার থাকে ক্যালেন্ডার মেথড, যেটা বললাম ক্যালেন্ডার মেথডে এর ক্ষেত্রে শর্টেস্ট সাইকেল হচ্ছে তোমার শর্টেস্ট সাইকেল মাইনাস 27 days হচ্ছে, তার মানে হচ্ছে তোমার ধরো শর্টেস্ট সাইকেলের ক্ষেত্রে 27 days, 27 - 18 দ্যাট ইজ 9 day, এটা হচ্ছে কি ফার্স্ট ফার্টাইল ডে ইজ 9th day ফ্রম ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, মানে এই 9th day থেকে হচ্ছে তোমার ফার্টাইল ডে বলা হয়, এই সময় থেকে কিন্তু যদি কনসিভ করতে চায় তাহলে এটা হচ্ছে তোমার ফার্টাইল পিরিয়ড হতে পারে, এটা ক্যালেন্ডার মেথডের মাধ্যমে। দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম শর্টেস্ট সাইকেলের ক্ষেত্রে 18 day, আর লংগেস্ট সাইকেলের ক্ষেত্রে হচ্ছে 11 day, ঠিক আছে। আচ্ছা, এবার লংগেস্ট সাইকেলের ক্ষেত্রে হচ্ছে তোমার 30 days, সেই ক্ষেত্রে 30 - 11, আগেরটার ক্ষেত্রে কি শর্টেস্ট সাইকেলে আমরা
18 ডে কিন্তু কি করব, বিয়োগ করব, তাহলে 27। ধরো শর্টেস্ট সাইকেল 27 বলে দিয়েছে, তাহলে 27 থেকে 18 বাদ দিলে 9 ডেজ হচ্ছে তোমার ফার্স্ট ফার্টাইল ডে। আর লংগেস্ট সাইকেলের ক্ষেত্রে 11 ডে মাইনাস করব, তাহলে লংগেস্ট সাইকেল দিয়েছে ধরে রাখো 30 ডেজ, তাহলে 30 ডেজ থেকে আমরা 11 ডেজ বার করে 19 ডেজটা হচ্ছে ফার্স্ট ফার্টাইল ডে ইজ 19 ডে। ওকে, এইভাবে কিন্তু সেভ পিরিয়ডের মাধ্যমে তোমার কন্ট্রাসেপশন করা যায় বা ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে তোমার করা যায়, কনসিভ নাও করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বেসাল বডি টেম্পারেচার। এটা হচ্ছে একটা টেম্পোরারির মধ্যে ন্যাচারাল মেথডে পড়ছে। বেসাল বডি টেম্পারেচার বা যেটাকে বলা হয় বিবিটি। এবার এই বিবিটিতে কি হয় দেখো, বিবিটির মাধ্যমে কি করে আমরা বুঝতে পারবো যে কখন ফার্টাইল পিরিয়ড থাকছে। ফার্টাইল পিরিয়ড বা তোমার তখন হচ্ছে ওভিউলেশন যদি হয় তাহলে 0.3 to 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করবে কখন, অ্যাট অর ফলোয়িং ওভিউলেশন। ঠিক আছে, ওভিউলেশনের ফলোয়িং করে ডিউ টু ইনক্রিজ প্রোজেস্টেরন। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেন ওভিউলেশনের সময় বা ওভিউলেশনকে ফলো করে এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করে, দ্যাট ইজ প্রোজেস্টেরন হরমোনের জন্য এটা কিন্তু ইনক্রিজ হয়। তাহলে এই সময় ফার্টাইল পিরিয়ড হবে এবং এই সময় কিন্তু মেলামেশা না করাই উচিত। আর তারপরে একটা পয়েন্ট রয়েছে দেখো, ন্যাচারালের আন্ডারে সার্ভাইকাল মিউকাস মেথড। এই সার্ভাইকাল মিউকাস মেথডকে বলা হয় বিলিংস মেথডও বলা হয়। যদি তোমাকে জিজ্ঞেস করে অপর নাম কি, দ্যাট ইজ বিলিংস মেথড, এবং ওভিউলেশন মেথডও বলা হয়। এবার এখানে কি করা হয়, বেসড অন চেঞ্জেস ইন ক্যারেক্টার অফ সার্ভাইকাল মিউকাস মেথড বলা হয়েছে। তাহলে সার্ভিক্সের যে মিউকাস সেটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জের ওপর নির্ভর করে কীরকম হতে পারে, অ্যাট ওভিউলেশন ওয়াটারি, ক্লিয়ার এবং স্মুথ, স্লিপারি এবং প্রফিউজ লাইক এগ হোয়াইট মতো হবে। তো এই সময় কিন্তু কী করতে হবে, তোমার প্রেগনেন্সি বা কনসেপ্টটাকে এড়িয়ে যাওয়ার জন্য এই সময়টা কয়টাস না করাই উচিত। আচ্ছা, কয়টাস অ্যাক্ট। এরপরে সিমটোথার্মিকটা কি, এখানে হচ্ছে তোমার কম্বাইন্স করে টেম্পারেচারও বাড়বে আস্তে আস্তে। সার্ভাইকাল মিউকাস যে মেথড আগেরটা পড়লাম বা বিলিংস মেথড, সেই অনুযায়ী সার্ভিক্সের নেচারটাও চেঞ্জেস আসবে এবং ক্যালেন্ডার মেথডটাও এখানে অ্যাড হবে। সিমটোথার্মিক এটাকেই বলা হচ্ছে। এরপর হচ্ছে সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স, মানে এটা হচ্ছে কমপ্লিটলি এফেক্টিভ হবে এটাই যদি সেক্স থেকে অ্যাবস্টিনেন্স অর্থাৎ সেক্স থেকে নিজেকে উইথড্র বা নিজেকে হচ্ছে একদম দূরে সরিয়ে অ্যাবসেন্স করে রাখা হয়। ঠিক আছে, দ্যাট ইজ পুরো ফুললি এফেক্টিভ। এবং কয়টাস ইন্টারাপ্টাস বা এটাকে বলা হচ্ছে উইথড্রয়াল মেথড। কয়টাস ইন্টারাপ্টাস বা উইথড্রয়াল মেথডে কী করা হয়, ঠিক হচ্ছে তোমার ধরো কয়টাস অ্যাক্ট মেল প্লাস ফিমেল করছে, তো তারপরে যখনই মেল থেকে হচ্ছে ইজাকুলেশন করার সময় আসবে, তখন সে যদি মানে তার আগেই ইজাকুলেট না করে হচ্ছে তোমার উইথড্র করে নেয়, পিনাইল উইথড্র করে নেয়, ঠিক আছে, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে, তাহলে সেইটাকে বলা হচ্ছে কয়টাস ইন্টারাপ্টাস বা উইথড্রয়াল মেথড। সেই সময় কিন্তু অনেকটা তাও রিস্ক থেকে যায়, যদি ঠিকঠাক টাইমে উইথড্রয়াল না করতে পারে, ইজাকুলেট ওখানেই হয়ে যায়, তখন কিন্তু একটা চান্সেস থেকে যেতে পারে। সবচেয়ে কমপ্লিটলি এফেক্টিভ কোনটা, সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স, সেক্স থেকে অ্যাবস্টিনেন্স থাকা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ব্যারিয়ার মেথড। তাহলে এতগুলো আমরা পড়লাম এতক্ষণে ন্যাচারাল মেথড। আরও একবার দেখো ন্যাচারাল মেথড বলে দিচ্ছি। ন্যাচারাল মেথডের মধ্যে একটা সেফ পিরিয়ড বা রিদেম বা ক্যালেন্ডার মেথড আসে, যেখানে শর্টেস্ট সাইকেল থেকে আমরা 18 দিন মাইনাস করব, লংগেস্ট সাইকেল হলে 11 দিন মাইনাস করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট ফার্টাইল ডে। যেমন ধরো একটা শর্টেস্ট সাইকেল আমরা নর্মাল হচ্ছে একটা রেগুলার মেন্সের ডে কত ধরবো, 28 ডেজ। এবারে শর্টেস্ট সাইকেল ধরো 27 দিন হলে 27 থেকে 18 বিয়োগ করব, 18 বিয়োগ করলে 9 হচ্ছে, 9 নম্বর ডে হচ্ছে ফার্স্ট ফার্টাইল ডে। আর লংগেস্ট সাইকেল 30 দিন যদি ধরি, 30 থেকে 11 বাদ দিয়ে 19 হচ্ছে তোমার ফার্স্ট ফার্টাইল ডে।
ওকে, বেসাল বডি টেম্পারেচার 0.3 থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করে ডিউ টু প্রোজেস্টেরন হরমোন। এটা একটা তোমার বোঝা যায় ওই সময়টা ওভিউলেশন হয়েছে। সার্ভাইকাল মিউকাস মেথড, বিলিংস মেথড বা ওভিউলেশন মেথডও বলা হয়ে থাকে। এবং এই সময়ে তোমার সার্ভাইকাল মিউকাসের যে চেঞ্জেস, ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস আসে সেইগুলো দেখে বুঝতে হবে, তখন কিন্তু কয়টাস করা যাবে না। সিম্পটোথার্মিকে বোথ টেম্পারেচার, সার্ভাইকাল মিউকাস মেথড এবং ক্যালেন্ডার মেথড অ্যাড হবে। সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স এটা কমপ্লিটলি এফেক্টিভ মেথড যদি সেক্স থেকেই অ্যাবসেন্স থাকা যায়। এবং কয়টাস ইন্টারাপ্টাস বা উইথড্রল মেথডে মেল যখন ইজাকুলেট করার আগে পিনাইল উইথড্র করে নিলে ঠিক আছে, সেটা হচ্ছে কিছুটা হলেও ইফেক্টিভ। এরপরে ন্যাচারাল মেথডের পরে পরবর্তী পার্মানেন্ট মেথড আসছে, দ্যাট ইজ ব্যারিয়ার অর মেকানিক্যাল মেথড। এখানে কি হয়, এখানে মেনলি যেটা আসে মেল কন্ডমস, মোস্টলি ইউজড হচ্ছে মেল কন্ডমস ব্যারিয়ারের মেথডের মধ্যে। ফিমেল কন্ডমস বা যেটাকে বলা হয় ফেমিডমস, তারপর হচ্ছে ডায়াফ্রাম। এটা কখন পড়া হয় দেখো, ইন্টার কোর্সের 3 আওয়ার বিফোরে কিন্তু এটা পড়া হয় এবং আফটার সেক্সে 6 to 8 আওয়ার পর্যন্ত রাখতে হবে। সার্ভাইকাল ক্যাপটা হচ্ছে সেম অ্যাজ স্পঞ্জের মতনে, মানে কন্ট্রাসেপ্টিভ স্পঞ্জ যেমন হচ্ছে রিমেন্স 48 আওয়ার আফটার ইন্টারকোর্স হয়ে যাওয়ারও 48 আওয়ার্স পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে। এটাও সার্ভাইকাল ক্যাপটাও সেম অ্যাজ সার্ভাইকাল কন্ট্রাসেপ্টিভ স্পঞ্জের মতো রেখে দিতে হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি ফ্যামিলি প্ল্যানিং যে বললে টেম্পোরারির মধ্যে কয়েকটি ব্যারিয়ার মেথডের উদাহরণ দাও, তখন তুমি মেল কন্ডমস, ফিমেল কন্ডমস, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, সার্ভাইকাল ভল্ট, কন্ট্রাসেপ্টিভ স্পঞ্জ এগুলো সব বলতে পারো। এরপরে আসবে কি আইইউডি বা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইসেস। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি মেথডের মধ্যে আসে। এবং আইইউডি বা এটাকে কি বলা হয়, আরও একটা নাম বলা হয় আইইউসিডি, যেটা বললাম ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইসেস। তাহলে নামেতেই আছে দেখো, ইন্ট্রা মানে ইনসাইড, ইউটেরাইন মানে কোথায়, ইনসাইড ইউটেরাসে, কন্ট্রাসেপ্টিভ মানে যেটা হচ্ছে তোমার প্রেগনেন্সিকে আটকানোর জন্য কন্ট্রাসেপ্টিভ, অ্যান্ড ডি ফর ডিভাইসেস। তাহলে কিছু কিছু ডিভাইস যেটা ইন্ট্রা ইউট্রাইনলি আর প্লেস করা হয়। এবার এটা 3টে জেনারেশন হয়ে থাকে, দ্যাট ইজ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের উদাহরণ হচ্ছে এগুলো নন মেডিকেটেড হবে, যেমন লিপস লুপ, এটা অনেকটা এরকম দেখতে তোমার হচ্ছে স্পাইরাল টাইপের হবে, এটা মোর সাইড এফেক্ট থাকে এবং স্পাইরাল নেচার, কয়েলস, রিং টাইপসের হতে পারে। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে কি হবে, দ্যাট ইজ এটা হচ্ছে নন মেডিকেটেড হয়ে থাকে এবং কপার রিলিজিং আইইউডি, কপার রিলিজিং নন মেডিকেটেড হয়ে থাকে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আইইউডি উইথ কপার থাকছে, দ্যাট ইজ কপার 7 হতে পারে, কপার T375, দ্যাট ইজ এফেক্টিভ ফর 5 ইয়ার, অ্যান্ড কপার T380A দ্যাট ইজ এফেক্টিভ ফর 10 ইয়ার। নোভা টি থাকে মাল্টিলোড কপার 250, মাল্টিলোড কপার 375, এগুলো হচ্ছে কপার রিলিজিং আইইউডি বা সেকেন্ড জেনারেশন কপার আইইউডি এর উদাহরণ। এবারে যদি বলে তোমাকে থার্ড জেনারেশন আইইউডির নাম বলো, দ্যাট ইজ এটা বলতে পারো এটা মেডিকেটেড হয়, হরমোনাল হয়, মানে এখানে হরমোনস কন্টেনিং করে, এই হরমোনসগুলোই প্রেগনেন্সিকে আটকায়। এলএনজি মানে লেভোনোরজেস্ট্রল 20 অর মিরেনা বা হচ্ছে এলএনজি আইইউএস সিস্টেম, অনেক জায়গায় পাবে এলএনজি আইইউএস সিস্টেম। আইইউএস মানে হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন সিস্টেম, ঠিক আছে। এলএনজি লেভোনোরজেস্ট্রেল ইন্ট্রা ইউট্রাইন সিস্টেম, এটা 5 ইয়ার পর্যন্ত এফেক্টিভ। এবং আর একটা এক্সাম্পল হয়, দ্যাট ইজ প্রোজেস্টার। তাহলে আমরা পড়লাম কি আইইউডি এর মধ্যে 3টে জেনারেশন পড়লাম। ফার্স্ট জেনারেশন নন মেডিকেটেড হবে, যেমন লিপস্লো। সেকেন্ড জেনারেশন নন মেডিকেটেড এবং কী হবে, কপার রিলিজিং ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, তার মধ্যে কপার 7, কপার T375, 380M, নোভাটি, মাল্টিলোড বিভিন্ন টাইপস আসবে। এবং থার্ড জেনারেশনের মধ্যে মেডিকেটেড এবং হরমোনাল, যেমন এখানে হরমোনস কন্টেনিং করে লেভোনোরজেস্ট্রেল 20 বা মিরেনা এবং লেভোনোরজেস্ট্রেল ইন্ট্রাইউট্রাইন সিস্টেম এবং প্রোজেস্টার থাকছে। এবার এটার ইন্ডিকেশন অফ রিমুভাল, ঠিক আছে। রিমুভাল করার জন্য কি ইন্ডিকেশন থাকবে, রিমুভাল করার জন্য ইন্ডিকেশন হচ্ছে তোমার পেন। রিমুভালের সময় মোস্ট কমন ইন্ডিকেশন হচ্ছে তোমার পেন। আচ্ছা, এক্সেস ব্লিডিং হতে পারে, মিস থ্রেড, যদি মিস থ্রেড থাকে তাহলে ইন্ডিকেশন হবে প্রেগনেন্সি এবং এবং হচ্ছে ইউট্রাইন পারফোরেশন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে তোমার মোস্ট কমন সাইড এফেক্ট অফ আইইউডি, দ্যাট ইজ কী হবে, দ্যাট ইজ ব্লিডিং, ঠিক আছে, হেভি ব্লিডিং হবে। আর যদি বলে সেকেন্ড মোস্ট কমন তখন কী হবে, পেন হবে, ঠিক আছে। আচ্ছা, মোড অফ অ্যাকশনের ক্ষেত্রে
হচ্ছে তোমার এটা মোড অফ অ্যাকশন কী করে এখানে কী থাকছে কপার রিলিজিং আইওডি বা কপারটি বা আইউসিডি যাই থাকুক না কেন সেটা হচ্ছে তোমার কী করে মিউকাসের বায়োকেমিক্যাল কম্পোজিশনটাকে অল্টার করে দেয় এবং কপার আয়ন যেটা রিলিজ হয় সেটা হচ্ছে তোমার স্পার্মের মোটিলিটিটাকে অ্যাফেক্ট করে, মানে এটাকে ডিক্রিজ করে দেয়, ক্যাপাসিটেশনকে অ্যাফেক্ট করে এবং স্পার্মের সার্ভাইভালটাকে কী করে এফেক্ট করে এবং তার সাথে সাথে কিন্তু ইমপ্লান্টেশন সার্ভাইকাল মানে যে ইউট্রাইন ইমপ্লান্টেশন সেটাতে বাধা দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে এর কাজ। এবার দেখো হরমোনাল, পরবর্তী মেথড টেম্পোরারির মধ্যে দ্যাট ইজ হরমোনাল। হরমোনালের মধ্যে আমরা যদি ক্লাসিফিকেশন করা হয় হরমোনালটাকে, দ্যাট ইজ একটা হবে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এবং একটা হবে তোমার ডিপোর্ট ফর্মুলেশনস। এবার ডিপোর্ট ফর্মুলেশনস আমরা পরে আসছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখো ওসিপিটা দেখে নাও। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে একটা হয় সিওসি বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, একটা হয় পিওপি বা প্রোজেস্টিন অনলি পিলস এবং একটা হয় পোস্ট কয়টাল পিলস বা আর একটা হয় ওয়ান্স এ মান্থ পিল, আরও অনেক কিছু আছে আমি বলে দিচ্ছি এগুলো। এবার ওসিপি হচ্ছে তোমার সবচেয়ে কি সেফেস্ট এবং রিলায়েবল ফর নিউলি কাপেল। তাহলে যদি বলে তোমার কোনো একটা সদ্য বিবাহিত হচ্ছে কাপেলস এসেছে তোমার কাছে অ্যাজ এ হেলথ সেন্টারে, তাহলে তুমি তাকে বাস্কেট অফ চয়েস, এটাকে অনেক সময় কি বলে ফ্যামিলি প্ল্যানিং মেথডটাকে অনেক সময় বাস্কেট অফ চয়েসও বলা হয়। মানে এখানে তোমার বাস্কেট অফ চয়েস অনেক ধরনের ফ্যামিলি প্ল্যানিং মেথড রয়েছে, তো সেখানে তুমি নিউলি ম্যারিড কাপেলকে তুমি কোন বাস্কেট অফ চয়েসের মধ্যে কোন ফ্যামিলি প্ল্যানিং নিতে সাজেস্ট করবে, দ্যাট ইজ ওসিপি। ঠিক আছে, ওসিপিটা সেফেস্ট এবং এটাই রিলায়েবল ফর নিউলি কাপেলস। এবার এর মধ্যে সিওসি থাকে, পিওপি পাবে থাকে, এগুলোর মধ্যে কোনটা নেবে, দ্যাট ইজ সিওসি বা মালায়েন। মালায়েনটা হচ্ছে একদম নিউলি কাপেলসের জন্য বেস্ট। ঠিক আছে, আর যেটা হচ্ছে ছায়া থাকছে বা সেন্টক্রোম্যান সেটা হচ্ছে আফটার ডেলিভারির পরে মায়েদেরকে দেওয়া হয়ে থাকে। এবার ডিপোর্ট ফর্মুলেশনসের মধ্যে একটা থাকে ইনজেক্টেবলস ফর্মে এবং একটা থাকে সাবকিউটেনিয়াস ইমপ্লান্ট ফর্মে। এবার দেখো আমরা অ্যাট ফার্স্ট সিওসিটা জেনে নিই, দ্যাট ইজ সিওসি মানে কি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এবার কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে একটা যেটা মোস্টলি কমন আমরা জেনে থাকি, দ্যাট ইজ মালা এন বা মালা ডি। এবার মালা এন বা মালা ডি তোমাকে হয়তো ওখানে অ্যাট প্রেজেন্ট কোনো মালা এন বা মালা ডি থাকবে না তাদের হাতে, কিন্তু কোশ্চেন ধরতেই পারে যে মালা এন বা মালা ডির কম্পোজিশন বলো। দেখো মালা ডি এনের কম্পোজিশন হচ্ছে তোমার লেভনোরজেস্ট্রেল যেটা এলএনজি হয় সেটা 0.15 mg থাকে এবং ইথিনাইল ইস্ট্রাডায়ল যেটা 30 mcg থাকে। ঠিক আছে, এবার মালা ডি যদি হয় তাহলে এলএনজির জায়গায় শুধু ডেসোজেস্ট্রেল থাকবে এবং ইথিনাইল ইস্ট্রাডায়াল যেমন থাকে সেই রকম শুধু ডেসোজেস্ট্রেল 0.15 mg এটা চেঞ্জেস হবে। এবার দেখো এটা হচ্ছে তোমার কখন খেতে বলা হয়, যদি বলো তোমাকে যে এটা তো কোনো কাপেলস আসলো, কাপেলসের মধ্যে কি কাপেলসরা দুজনেই খাবে, একদমই না। অনলি ফিমেল যে কাপেলসের মধ্যে ফিমেল পার্টনার থাকছে, ঠিক আছে, বা ওয়াইফ যিনি থাকছেন তিনি কিন্তু এই সিওসির মধ্যে মালায়েনটা তিনি তাকে খেতে বলতে হবে। এবার কখন খেতে বলতে হবে, দ্যাট ইজ ফিক্সড টাইম। ঠিক আছে, বিফোর গোয়িং টু বেড। তাহলে এটা একটা রোজ দিন এই টাইমটাতে কিন্তু সে মেনটেন করতে পারবে এবং অবশ্যই আফটার মিল। ঠিক আছে, বিফোর গোয়িং টু বেড আফটার মিল। এবার এইখানে যে ফেরাসটা থাকে, ঠিক আছে, মালায়েনের কম্পোজিশন দেখবে এই দুটো থাকলো, তার সাথে ফেরাস ফিউমারেট থাকছে 60 mg। তাহলে আগের আমরা যত অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম, তারপর হচ্ছে আমাদের নিপি বা এর আগে যত ধরনের আয়রন প্রোগ্রাম দেখেছি ওখানে কিন্তু আয়রনটা ফেরাস সালফেট ফর্মে থাকে এবং এই ক্ষেত্রে মালায়েনে ফেরাস ফিউমারেট 60 mg এলিমেন্টাল ফর্মে থাকে। তাহলে এইটা হচ্ছে ফিক্সড টাইম বিফোর গোয়িং টু বেড এবং এখানে 21+7 অ্যারেঞ্জমেন্টে থাকে। 21টা হচ্ছে তোমার হরমোনাল ট্যাবলেট, ঠিক আছে, এবং 7টা হচ্ছে আয়রন কন্টেনিং ট্যাবলেট। এই 21 ট্যাবলেটটা সাদা কালারের হয়ে থাকে, হোয়াইট কালারের হয়ে থাকে এবং এই 7টা হচ্ছে একটু কি টাইপসের হয়ে থাকে, একটু হচ্ছে তোমার গ্রে কালারের বা ব্রাউন টাইপসের হয়ে থাকে। ঠিক আছে, এবার এই 21টা যে হরমোনালের মধ্যে আমরা কী পড়লাম, দ্যাট ইজ এলএনজি এবং ইথিনাইল ইস্ট্রাডায়ল থাকছে। এটাই কিন্তু মেইনলি প্রেগনেন্সিটাকে আটকাচ্ছে এবং যে গ্রে 7টা থাকছে দ্যাট ইজ আয়রন
ট্যাবলেট ওই আয়রনটা কিন্তু যে মেনস্ট্রুয়াল পরের মেন্সটাতে ঠিক যখন আসবে তার আগে ওটা খেয়ে নেয়, যাতে অ্যানিমিয়াটা প্রিভেন্ট করা যায়। আচ্ছা, এবারে দেখো আর একটা তোমাকে যদি ধরে কখনো, এটা একটু জেনে রাখো, বলে দিচ্ছি যে মিটেলসমার্চ সিনড্রোম, যেটা কি একটা ওয়ান সাইডেড লোয়ার অ্যাবডোমিনাল পেন অ্যাসোসিয়েটেড উইথ ওভিউলেশন। ঠিক আছে, 14 ডেজটা আমরা কনস্ট্যান্ট ধরে রাখি কিসের জন্য, এটা হচ্ছে যেটা হচ্ছে তোমার রেগুলার সাইকেলের ক্ষেত্রে। ঠিক আছে, রেগুলার সাইকেল অর্থাৎ যাদের মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাভারেজ 28 ডেজ ধরা হয় তাদের ক্ষেত্রে ওভিউলেশন 14 ডেজে বলা হয়, কারণ তোমার হচ্ছে লিউটিয়াল ফেজ বা যেটা সিক্রিটরি ফেজ থাকে সেটা কিন্তু ওই ধরনের রেগুলার সাইকেল ওম্যানদের ক্ষেত্রে কিন্তু ওটা 14 ডেজ কনস্ট্যান্ট, ওই জন্যই কিন্তু তোমার ওভিউলেশনটা 14 ডেজে ধরা হয়। এবার কারো ক্ষেত্রে যদি তোমার ওই ইরেগুলার সাইকেলে কারোর ক্ষেত্রে বেশি বা কম থাকে সেই অনুযায়ী কিন্তু সে তোমার লিউটিয়াল ফেজ বা সিক্রিটরি ফেজটা সবসময় কনস্ট্যান্ট থাকে, সেই অনুযায়ী অতদিন থেকে মানে সাইকেলের যতদিন হয় সেটাকে থেকে 14 ডেজ বিয়োগ করলে হচ্ছে ওভিউলেশন ডে আসবে। ওকে, এটা হচ্ছে তোমার রেগুলার সাইকেল। আচ্ছা, এবার দেখো তাহলে মিটলমার্স সিনড্রোমটা কি, এটা হচ্ছে তোমার ওভিউলেশনের সাথে একটা লোয়ার অ্যাবডোমিনাল পেন, ওয়ান সাইডেড পেন হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মিটলমার্স সিনড্রোম। আচ্ছা, এবারে দেখো তুমি অ্যাডভাইস কী কী দেবে, রিডিউস রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ঠিক আছে, রিডিউস এটা কি করে তোমার মেনলি মালাএন্টা বা মালাডিটা হচ্ছে রিডিউস করে রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। কেন? ডিউ টু এখানে কি থাকছে, প্রেজেন্স অফ প্রোজেস্টিন কোনটা থাকছে, দ্যাট ইজ তোমার লেভোনোরজেস্ট্রিল, এটা প্রোজেস্টিন ফর্মে থাকছে। সেটা কি করে, লিড টু অ্যাট্রফি অ্যান্ড রিডিউস সেল প্রলিফারেট অফ এন্ডোমেট্রিয়াম, ওই জন্য এন্ডোমেট্রিয়াল ক্যান্সারকে কমায়। আর তার সাথে সাথে ওভারিয়ান ক্যান্সারের রিস্কটাকেও কমায়, কারণ সেখানে হচ্ছে তোমার সাপ্রেস ওভিউলেশন অ্যান্ড ডিক্রিজ এক্সপোজার টু হরমোন। ঠিক আছে, এই জন্য কিন্তু ওভিউলেশন সাপ্রেস করছে, দ্যাট ইজ ওভারিয়ান ক্যান্সার রিস্ক কমাচ্ছে। আর ইনক্রিজ হয় ব্রেস্ট ক্যান্সারের রিস্ক, কেননা বিকজ টু হরমোনস মে এনকারেজ ফর প্রলিফারেশন অফ ব্রেস্ট টিস্যু। ঠিক আছে, এই যে দুটো হরমোন থাকছে, এই দুটো হরমোন তোমার ব্রেস্ট টিস্যু প্রলিফারেশনে এনকারেজ করছে, ওই জন্য ব্রেস্ট ক্যান্সার মানে ব্রেস্ট সেল নাম্বার ইনক্রিজ করতে পারে, সাইজ উইথ নাম্বার ইনক্রিজ করতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পিওপি, দ্যাট ইজ প্রোজেস্টিন অনলি পিল বা যেটাকে বলা হয় মিনি পিল। ঠিক আছে, প্রোজেস্টিন অনলি পিল বা যেটাকে বলা হচ্ছে মিনি পিল। এবার এখানে কি থাকছে, এখানে শুধু এক রকমের এলএনজি, এটা হচ্ছে এলএনজি হচ্ছে তোমার 75 mcg। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে নর এথিস্টেরন, দ্যাট ইজ 35 mcg 350 mcg, আর হচ্ছে ডেসোজেস্ট্রল 75 mcg। আর হচ্ছে তোমার এটা কি করে, এটা মেনলি সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে, মোড অফ অ্যাকশন হচ্ছে সার্ভাইকাল মিউকাসকে ঠিক করে। ঠিক আছে, তাহলে যে কোনো এক ধরনের প্রোজেস্টিন অনলি পিলে শুধু এলএনজি 75 mcg বা নর এথিস্টেরন 350 mcg আর হচ্ছে ডেসোজেস্ট্রল 75 mcg এরকম ফর্মে থাকতে পারে। এটা হচ্ছে পিওপির মধ্যে আমাদের। আর ছায়া বা সহেলি, এরপর আছে ছায়া বা সহেলি, যেটাকে বলা হয় কম্পোজিশন কি, অরমেলক্সিফেন, এটা কিন্তু যখন তখন ধরতে পারে, অরমেলক্সিফেন এটা হচ্ছে কম্পোজিশন। এটা হচ্ছে 30 mg থাকে, আবার সেন্টক্রোম্যান এটাও 30 mg থাকে। এটা হচ্ছে ওয়ান্স এ উইক পিল, সেন্টক্রোম্যানটা ওয়ান্স এ উইক পিল। এবার কেন ওয়ান্স এ উইক পিল বলা হচ্ছে এটা একটু পরে বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমার নন হরমোনাল এবং নন স্টেরয়েডাল, কোনো হরমোন নেই এর মধ্যে, কোনো স্টেরয়েড নেই, ইস্ট্রোজেন ডেরিভেটিভ, সিম্পলি ইস্ট্রোজেন ডেরিভেটিভ হয়ে থাকে। এবার এটা অ্যাট ফার্স্ট যখন স্টার্ট করে, এটা হচ্ছে তোমার টুয়াইস এ উইক। ঠিক আছে, ফর ফার্স্ট 3 মান্থ, মানে কখন কখন খাবে, সানডে এবং ওয়েডনেসডে ফিক্সড করে বলে দিতে হবে, সানডে এবং ওয়েডনেসডে প্রথম 3 মাসের জন্য সপ্তাহে 2টো করে। ঠিক আছে, তারপরে এই 3 মাস ফুরিয়ে গেলে তারপরে যতদিন খাবে তখন হচ্ছে সপ্তাহে 1বার করে, ওই জন্য কিন্তু পরে সেন্টক্রোম্যানটাকে বলা হচ্ছে ওয়ান্স এ উইক পিল, শুধু সানডে ফিক্সড সানডে খাবে। আচ্ছা, ফার্স্ট পিল কী করবে, ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল, মানে প্রথম পিলটা নেবে মেনস্ট্রুয়াল সাইকেল যে মেন্স হচ্ছে তার ফার্স্ট ডেতেই নিয়ে নেবে। ঠিক আছে, এর মোড অফ অ্যাকশন কি, সেম অ্যাজ
নট সেম কিন্তু না, এটা ইমপ্লান্টেশনে প্রিভেন্ট করছে, অর্থাৎ যে ইউট্রাইন ইমপ্লান্টেশন হয় সেই ইমপ্লান্টেশনে প্রিভেন্ট করে, ঠিক আছে। ফার্টিলাইজেশন হয়ে যাবে কিন্তু ইমপ্লান্টেশনে প্রিভেন্ট করবে। পোস্ট কয়টাল পিল কোনগুলো, দ্যাট ইজ যেটা হচ্ছে তোমার মর্নিং আফটার পিলস বলা হয়, মর্নিং আফটার পিলস, যেটা হচ্ছে 72 আওয়ার্স পিলও বলা হয়, বা হচ্ছে ইজি পিল বা ইসিপি, এতগুলো নাম। ইসিপি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, তারপর হচ্ছে ইজি পিল, তারপর হচ্ছে 72 আওয়ার্স পিল, মর্নিং আফটার পিলস, এতগুলো কিন্তু এর নাম। এবার দেখো এটাতেও কি থাকে কম্পোজিশন, এলএনজি 0.75 mg বা 75 mcg থাকছে। ফার্স্ট হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে প্রথম ডোজটা নিতে হয়, সেকেন্ড ডোজটা 12 আওয়ার্স আফটার ফার্স্ট ডোজ, ঠিক আছে। প্রথম ডোজ এর 12 ঘন্টা পরে আবার নিতে হয়। এবার দেখো এখানে শর্ট করে একটু এমটিপি কিটটা বলে দিচ্ছি। এমটিপি কিট, এমটিপি ফুল ফর্ম কি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ঠিক আছে। এবার এমটিপি কিটে দেখো এরকম আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি এখানে, এই ধরনের একটা এরকম স্ট্রাকচারের পিলের মানে যে পিলটা তার স্ট্রাকচারটা এরকম হয়। এবার এখানে এরকম একটা থাকে, ঠিক আছে, এখানে একটা থাকে এবং এদিকে হচ্ছে তোমার চারটে থাকে, একটা দুটো তিনটে চারটে, এরকম চারটে থাকে। এবার এইগুলো কি, প্রথম যেটা আছে 1 ট্যাবলেট যেটা কন্টেনিং করছে, সেই 1 ট্যাবলেটটা হচ্ছে মিফেপ্রিস্টোন থাকে, 200 মিলিগ্রাম ওরালি খাওয়ানো হয়, যেটা ফার্স্ট ডেতে দেওয়া হয়। এবং এই যে চারটে থাকছে আফটার 24 to 48 আওয়ার, মানে ওইটার 24 ঘন্টা মানে একদিন পর, বা 48 ঘন্টা বা দুদিন পরে হচ্ছে তোমার যে চারটে ট্যাবলেট থাকছে ওটা 200 mcg, ওটা কিন্তু 200 mg নয়, 2 mcg করে ইচ ট্যাবলেট, যেটা মিজোপ্রোস্টল থাকে। টোটাল 4x200 মানে 800 mcg ভ্যাজাইনালি বা সাবলিঙ্গুয়ালি বা বাক্কালি দেওয়া হয়। এটা একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান্স এ মান্থ পিল কিছু থাকে, যেটা হচ্ছে লং অ্যাক্টিং হয়, সেটাতে শুধু ইস্ট্রোজেন মানে কুইনিস্ট্রল ফর্মে থাকে বা প্রোজেস্টেরন ইউজ করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা আমরা ডিপোর ডেরিভেটিভ পড়েছিলাম এতক্ষণ, আমরা এগুলো ওসিপি পড়লাম সব, ওরাল কন্ট্রাসেপটিভ পিল দ্যাট ইজ সেফ অ্যান্ড রিলায়েবল ইন কেস অফ কাপেলস, ঠিক আছে। এবার আমরা ডিপোর ডেরিভেটিভস পড়বো, কিসের আন্ডারে, এগুলো সব কিন্তু টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারেই চলছে। এবার দেখো ডিপোর ডেরিভেটিভসের মধ্যে একটা ইনজেক্টেবল পড়েছিলাম, ইনজেক্টেবলের মধ্যে কিন্তু একটা আসছে অন্তরা, বা এটাকে বলা হয় ডিএমপিএ। তোমাকে যদি বলে একটা ইনজেক্টেবল টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথডসের উদাহরণ দাও, দ্যাট ইজ একটা হবে অন্তরা ইনজেকশন, যেটা ডিএমপিএ বা ডিপোট মিড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট হচ্ছে এর তোমার এর কেমিক্যাল কম্পোজিশন, ব্র্যান্ড নেম হচ্ছে ডিপো প্রোভেরা বলা হয়। এবার এর ডোজটা কত, যদি ডোজ বলা হয় তাহলে বলবে 150 mg থাকে। এবার রুট বলা হয় যদি ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয়, এবং কখন বা কত দিন অন্তর দেওয়া হয়, দ্যাট ইজ 3 মান্থ ইন্টারভ্যালে দেওয়া হয়। মানে একবার ইনজেকশনটা একটা ইনজেকশন নেওয়া হলে সেটা হচ্ছে 3 মান্থ মতো কি থাকে, এর ডিউরেশন থাকে, 3 মান্থ হচ্ছে এফেক্টিভ, ঠিক আছে, 3 মান্থ এফেক্টিভ হয়। আচ্ছা, এরপরে নেক্সট ডোজ কবে নেবে, আবার 3 মাস পরে, ধরো সামথিং 1 জানুয়ারি নিল, এরপরে 1 জানুয়ারির পর 1 ফেব্রুয়ারি, 1 মার্চ, 1 এপ্রিল, আবার 1 এপ্রিলের মধ্যে একটা ডেট দিয়ে দেবে, ঠিক আছে। এই 1 এপ্রিলের মধ্যে হয়তো যেই ধরো এখানে তো ইনজেকশন সব দিন সেন্টারে দেওয়া হয় না, 1 এপ্রিলের মধ্যে ওই একবার ডেট দিয়ে মানে বার দেখে নিল, ওই বারের মধ্যে যদি কাছাকাছি যে কোনো বার থাকবে সেটাকে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট 3 মান্থের ইন্টারভ্যালটা থাকবে, এটা মেনটেন করা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দেখো এটা কোথায় দেওয়া হয়, সাইটটা হচ্ছে আর্মে বা থাইয়ে বা বাটাক্সে দেওয়া যেতে পারে। এবার দেখো ডিলে ইন রিটার্ন ফার্টিলিটি, যদি এই অন্তরা ইনজেকশন নেওয়া হয় তারপরে সে যদি আবার ফার্টিলিটিতে ফিরে যেতে চায়, অর্থাৎ আবার কনসিভ করতে চায়, তাহলে কতদিন পরে কনসিভ করতে পারবে, এরকম কোশ্চেন করলে দ্যাট ইজ 7 to 10 মান্থ, ঠিক আছে, 7 থেকে 10 মাস সময় লেগে যায় ফার্টিলিটি ফিরে আসতে। এবার দেখো ইনিশিয়ালে কী করতে হয়, ফার্স্ট 5 days অফ মানে ইনিশিয়ালে ফার্স্ট হচ্ছে তোমার ইনজেকশনটা নিতে হয় 5 day অফ মেনস্ট্রুয়েশন, মানে মেন্সের 5তম দিনে। এবং মোড অফ অ্যাকশন কি, সাপ্রেস ওভিউলেশনকে সাপ্রেসড করে দিচ্ছে, মিউকাসকে থিকেন্ড করে দিচ্ছে এবং এন্ডোমেট্রিয়ামকে থিনিং করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এর মোড অফ অ্যাকশন।
আচ্ছা, এরপর দেখো ইন্ডিকেশনসের মধ্যে কাদের কাদের ক্ষেত্রে আমরা অন্তরা ইনজেকশন দিতে পারি, দ্যাট ইজ এন্ড্রোমেট্রিওসিস হলে, AUB বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, যদি তোমাদের DUB জিজ্ঞেস করে, DUB এর ফুল ফর্ম কি বা DUB মানে কি, দ্যাট ইজ DUB ফর ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং অ্যান্ড AUB ফর অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। ঠিক আছে, এবার দেখো তারপর হচ্ছে এছাড়া হতে পারে তোমার এটাকে কন্ট্রাসেপশন হিসেবে দেওয়া হয়, বা অ্যাবনর্মাল সেক্সুয়ালিটি ইন মেলসের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে দেওয়া হতে পারে। এবার কন্ট্রা ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে অন্তরা ইনজেকশন দেওয়া যাবে না, দ্যাট ইজ আনএক্সপ্লেইনড ভ্যাজাইনাল ব্লিডিং যদি হয়, খুব প্রফিউজ ভ্যাজাইনাল আনএক্সপ্লেইনড ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ দেওয়া যাবে না। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অ্যাক্টিভ হেপাটিক আর লিভার টিউমার যদি থাকে, মানে কোনো তোমার হচ্ছে লিভারে টিউমার থাকে, দ্যাট ইজ লিভার এর ক্ষেত্রে তোমার হাইপারপ্লেশিয়া হয়ে গেছে বা হাইপারট্রফি হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেওয়া যাবে না। আর একটা হয় কি, এটা তখন পড়লাম অন্তরা বা DMPA, তাহলে এটা ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়। এরপর একটা আছে নেটেন, যদি তোমাকে জিজ্ঞেস করে নেটেনটা কোন ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথডে আসবে, দ্যাট ইজ টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথডে আসবে। এবং নেটেনের ক্ষেত্রে এর ফুল ফর্ম কি, দ্যাট ইজ নরএথিস্টেরন ইনানথেট। ঠিক আছে, নরএথিস্টেরন ইনানথেট, এটা হচ্ছে কত ডোজে থাকে, 200 mg ডোজে থাকে, ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়। এবং এটা আগেরটা যেমন অন্তরাটা 3 মান্থ ইন্টারভেলে নেওয়া হতো, এটা হচ্ছে 2 মান্থ ইন্টারভেলে নেওয়া হয়। আর হচ্ছে সেম অ্যাজ অন্তরা, মোড অফ অ্যাকশন হচ্ছে সেই ইনহিবিট করে ওভিউলেশনকে, থিকেন্ড করে মিউকাস মেমব্রেনকে, এবং থিনিং করে কাকে না, এন্ডোমেট্রিয়াম লেয়ারকে। আচ্ছা, এরপর আরেকটা যদি তোমাকে জিজ্ঞেস করতে চাই কখনো যে DMPA সাবকিউটেনিয়াসলি কি কোনো ফর্মে আছে, হ্যাঁ, DMPA বা ডিপোট মিডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট সাবকিউটেনিয়াসলি একটা হয়, দ্যাট ইজ ডোজ অফ 104 অফ mg মিলিগ্রাম অফ DMPA, এটাও 3 মান্থ ইন্টারভেলে দেওয়া হয়। এবার দেখো একটা হচ্ছে তোমার ইমপ্লান্ট বলেছিলাম, যে তোমার কিউটেনিয়াস বা সাবডার্মাল ইমপ্লান্ট, এটাও কিন্তু আমাদের ডিপোট ডেরিভেটিভসের মধ্যে পড়বে। এবার এটা হচ্ছে কি তোমার ফোর অর আপার আর্মে, ঠিক আছে, ফোর আর্ম বা আপার আর্মে দেওয়া হয় বলতে ইমপ্লান্ট করা হয়, ইমপ্লান্টেশন মানে ইমপ্লান্ট করা হবে। এটা কীরকম টাইপের থাকে দেখো, এরকম এখানে আমি এঁকেছি, এইরকম টাইপের থাকবে। এবার এই দিকে হচ্ছে তোমার এরকমভাবে 1টা 2টো 3টে 5টা 6টা যেরকম টাইপসের হয় সেরকম তোমার কি থাকবে, তোমার হচ্ছে ক্যাপসুল টাইপের থাকবে। এবার দেখো এটা হচ্ছে তোমার এক্সাম্পল নন প্লান্ট হয় একটা, যেটা হরমোনাল, আর এখানে 6টা, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এঁকেছি, 6টা হচ্ছে সিলাস্টিক ক্যাপসুল থাকে, ঠিক আছে, ইচ কন্টেন। এবার এই 6টার মধ্যে একটাতে তোমার যে বললাম হরমোনাল হয়, হরমোনালের মধ্যে কি থাকে, LNG বা লেভোনরজেস্ট্রেল 35 mg করে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নরপ্লান্ট 1 হলো। আর নরপ্লান্ট 2টা হচ্ছে তোমার 3 ডট, এটা 6 ডট সিস্টেম, এটা 3 ডট সিস্টেম, আর ইমপ্লানুনটা হচ্ছে 1 ডট সিস্টেম, ঠিক আছে। এই হচ্ছে তোমার সাবকিউটেনিয়াস ইমপ্লান্টের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে আমাদের চলে আসলো পার্মানেন্ট মেথড। তাহলে আমি টেম্পোরারি মেথডটা আর একবার শর্টে বলে দিচ্ছি। টেম্পোরারি মেথডের ক্ষেত্রে আমাদের কি আসছে, প্রথমে আসছে আমাদের যেটা বললাম, একটা হয় তোমার ন্যাচারাল মেথড টেম্পোরারির মধ্যে, একটা হচ্ছে ন্যাচারাল মেথড, ব্যারিয়ার মেথড, তারপর হচ্ছে আমাদের ইন্ট্রাইউট্রাইন ডিভাইস বা ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, হরমোনাল, মিসলেনিয়াস, আর ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। এবার ন্যাচারাল মেথডের মধ্যে আমরা পড়লাম ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড, তারপর হচ্ছে কয়টাস ইন্টারাপ্টাস, তারপর হচ্ছে আমাদের ক্যালেন্ডার মেথড, তারপর BBT বা বেসাল বডি টেম্পারেচার মেথড, তারপর সার্ভাইকাল মিউকাস মেথড, তারপর হচ্ছে একবারে সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স একটা রয়েছে, একটা উইথড্রল মেথড রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ন্যাচারাল মেথডের মধ্যে পড়ছে। আর ব্যারিয়ারের মেথডের মধ্যে আমরা কি পড়লাম, ফিমেল কন্ডোমস পড়লাম, মেল কন্ডোমস পড়লাম, ডায়াফ্রাম পড়লাম, সার্ভাইকাল ক্যাপ, সার্ভাইকাল ভল্ট, আর হচ্ছে তোমার কন্ট্রাসেপটিভ স্পঞ্জ, এগুলো পড়লাম। আর
ইন্ট্রাউটেরাইন ডিভাইসের মধ্যে একটা ফার্স্ট জেনারেশন লিপস লুপ উদাহরণ হচ্ছে, সেকেন্ড জেনারেশন কপার রিলিজিং আইওডি হলো, এবং থার্ড জেনারেশনের মধ্যে আমাদের যেটা হচ্ছে হরমোনাল LNG-20 লেভোরজেস্ট্রেল, এগুলো কিন্তু আমরা পড়লাম, প্রোজেস্টার্ড। আচ্ছা, এবার হরমোনালের মধ্যে আমরা অনেক কিছু পড়লাম। হরমোনালের মধ্যে একটা দুটো টাইপসে ভাগ করা হলো, একটা হচ্ছে OCP বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তার মধ্যে COC, POP, তারপর হচ্ছে প্রোজেস্টিন অনলি পিল, তারপর হচ্ছে পোস্ট কয়টাল পিল, ঠিক আছে, বা ইজি পিল, তারপরে MTP কিটটা ওখানে পড়লাম। ওকে, আর এদিকে একটা পড়লাম হচ্ছে তোমার ডিপোট ডেরিভেটিভসের মধ্যে একটা ইনজেক্টেবলসের মধ্যে DMPA বা ইন্ট্রামাসকুলারলি, একটা পড়লাম নেটেন, আর একটা পড়লাম DMPA সাবকিউটেনিয়াসলি, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে আবার আর একটা যেটা পড়লাম, এটা ইনজেক্টেবল হলো, ইনজেক্টেবলের সাথে আরও একটা করা হলো, দ্যাট ইজ কি না ইমপ্লান্টের মধ্যে একটা নরপ্লান্ট 1 পড়লাম, নরপ্লান্ট 2 পড়লাম, ইমপ্লানন পড়লাম, ঠিক আছে। এগুলো সব হরমোনাল আসলো। মিসলেনিয়াস এগুলো সবই আসবে। আর ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশনাল অ্যামেনিউরিতে কী হয়, যে ল্যাকটেশনাল অর্থাৎ ব্রেস্ট ফিডিং, এটাও কিন্তু একটা তোমার টেম্পোরারি বা ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথডের মধ্যে পড়বে, কারণ ব্রেস্ট ফিডিং করালে বেবি যে ব্রেস্ট সাকিং করছে তার মধ্যে ল্যাকটেশনাল অ্যামেনিউরিয়া বলা হচ্ছে কেন, দ্যাট ইজ ল্যাকটেশনাল অর্থাৎ ব্রেস্ট ফিডিং করার সাথে সাথে তাদের মধ্যে কিছু মানে যে অক্সিটোসিন রিলিজ হচ্ছে বা আমাদের অক্সিটোসিন সেটা কী করছে, সাপ্রেস করছে তোমার গোনাডোট্রপিন হরমোনগুলোকে, তার ফলে ওভিউলেশনে বাধা দিচ্ছে। এইভাবে কিন্তু তোমার তখন ওখানে টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং করা যায়। এবার দেখো পার্মানেন্ট ফ্যামিলি প্ল্যানিং মেথড বা যেটাকে বলা হচ্ছে টার্মিনাল মেথড কেন বলা হচ্ছে, যে তখন কিন্তু তার আর উপায় নেই কোনো যে টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড করার, ওই জন্য এখানে একটা ক্রাইটেরিয়া থাকছে, হাজব্যান্ডের এজ 25 to 50 ইয়ারের মধ্যে হবে এবং ওয়াইফের এজ 20 to 45 ইয়ারের মধ্যে হবে, এবং অ্যাটলিস্ট হচ্ছে তোমার কত 2 চাইল্ড কিন্তু থাকতে হবে, তাহলে এই পার্মানেন্ট মেথড করা যাবে। এটা হচ্ছে সার্জিক্যাল স্টেরিলাইজেশন অফ মেল অ্যান্ড ফিমেল। এবার মেলের মধ্যে যেটাকে বলা হয় ভ্যাসেকটমি এবং ফিমেলদের মধ্যে সেটাকে বলা হয় টিউবেকটমি। ভ্যাসেকটমিতে কী করা হচ্ছে, ভ্যাসেক মানে হচ্ছে ভাঁজ ডিফারেন্স, টমি মানে হচ্ছে রিমুভাল করা। এবার 1 সেন্টিমিটার ভাঁজ ডিফারেন্সকে কী করে কাট করা হয় এবং টাইড এবং সিল্ড করে দেওয়া হয়। এখানে অ্যাডিশনাল তোমার হচ্ছে প্রিকশন নেওয়া হয় টিল 3 মান্থ পর্যন্ত, এবং 20 to 30 ইজাকুলেশন পর্যন্ত হচ্ছে যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ কিন্তু পুরো স্টেরাইল হবে না। স্টিচ রিমুভ করা হয় 5th পোস্ট অপারেটিভ ডেতে, এবং এখানে দুটো ইনসিশন দেওয়া হয়, একটা হচ্ছে NSB বা হচ্ছে নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি, আর একটা হচ্ছে ইনসিশনের মাধ্যমে ইনসিশনাল। এবার NSBর মধ্যে এটা হচ্ছে কিহোল ভ্যাসেক্টমি বলা হয়, এবং এখানে কোনো ইনসিশন দরকার হয় না, এটা হচ্ছে হিমোস্ট্যাটিক ক্ল্যাম্প করে দেওয়া হয়। আর বাইল্যাটেরাল ভ্যাসেক্টমি ওটা হচ্ছে 16 উইকে সিমেন এক্সামিনেশন করতে বলা হয়, ফিমেল যে মেলটাকে করা হয়েছে তাকে 16 উইকে মানে সার্জারি থেকে 16 উইকের মধ্যে সিমেন এক্সামিনেশন করে দুটো কনজিকিউটিভ রিপোর্ট দেখে যদি কোনো স্পার্ম না থাকে তখন স্টেরাইল বলা হবে। ওকে, এর কমপ্লিকেশন কী হতে পারে, কমপ্লিকেশনের মধ্যে পেন তো অবশ্যই ওই সাইডটাতে থাকবে, তার সাথে স্ক্রোটালে হিমাটোমা হয়ে যেতে পারে বা ব্লাড ক্লট হয়ে জমাট বেঁধে যেতে পারে, লোকাল উন্ড ইনফেকশন একটা হয়ে যেতে পারে। ওকে, এবার এর ক্ষেত্রে অ্যামাউন্ট কত পায়, দেখো অ্যামাউন্ট হচ্ছে 1100 হচ্ছে একটা অ্যামাউন্ট পায়। আর ফিমেলদের ক্ষেত্রে কি বলা হয়, সেটাকে টিউবেকটমি বলা হচ্ছে। টিউবেকটমি হচ্ছে ফার্স্ট চয়েস অফ কন্ট্রাসেপশন। যদি তোমাকে কোশ্চেন করে, দ্যাট ইজ এটা ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে মনে রাখবে, যদি ফিমেল এই ফার্স্ট চয়েস অফ কন্ট্রাসেপশন বলে দ্যাট ইজ টিউবেকটমি, আর মেল কন্ডোম হচ্ছে সেকেন্ড চয়েস অফ কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে ফার্স্ট চয়েস অফ কন্ট্রাসেপশন যদি বলে দ্যাট ইজ টিউবেকটমি, সেকেন্ড চয়েস অফ কন্ট্রাসেপশন যদি বলে দ্যাট ইজ মেল কন্ডোম। তাহলে ফার্স্ট চয়েসটা হচ্ছে পার্মানেন্ট এবং সেকেন্ড চয়েসটা হচ্ছে টেম্পোরারি। আচ্ছা, এবারে দেখো ল্যাপ্রোস্কোপি, একটা কীভাবে টিউবেকটমি করা যায়, একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি করা যায়, একটা হচ্ছে মিনি ল্যাপ ওটি করা যায়। এবার ল্যাপ্রোস্কোপিতে হচ্ছে থ্রু অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে ল্যাপ্রোস্কোপ ইনস্ট্রুমেন্টের সাহায্যে করা হয়। আর মিনি ল্যাপ ওটি হচ্ছে এটা মোস্ট কমন, মিনি ল্যাপ ওটিটাই করা হয়। এটা কি করা হয়, আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়ার সাহায্যে এবং বাই ক্রিয়েট ইনসিশন, একটা ইনসিশন ক্রিয়েট করে। কতটা করা হয় দেখো, তোমার হচ্ছে অ্যাভাব পিউবিক হেয়ার, যে পিউবিক হেয়ার ফিমেলদের থাকছে তার
2.5 থেকে 3 সেন্টিমিটার ওপরে একটা ইনসিশন ক্রিয়েট করে এবং লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে মিনি ল্যাপ ওটি মোস্ট কমনলি করা হয়ে থাকে। আর একটা যেটা করা হয় টিউবার লাইগেশন, এটা হচ্ছে 1 থেকে 5 সেন্টিমিটার ফ্যালোপিয়ান টিউবকে কাট করা হয় এবং সেটাকে রিমুভ করা হয় এবং টাইড আপ করে দেওয়া হয়, দ্যাট ইজ টিউবার লাইগেশন। এবার এর ক্ষেত্রে একটা অ্যামাউন্ট ফিমেল যেটা পায় দ্যাট ইজ 600, এটা হচ্ছে 1100, এটা হচ্ছে 600। এবার দেখো একটু এখানে তোমাকে বলা বাহুল্য এটা বলে রাখি, দ্যাট ইজ পিসিপিএনডিটি যদি জিজ্ঞেস করে, পিসিপিএনডিটি কি? পি ফর প্রি, সি ফর কনসেপশন অ্যান্ড পি ফর প্রি এন্ড ফর নেটাল, ডি ফর ডায়াগনস্টিক, টি ফর টেকনিক। এটা কত সালে হয়েছিল? দ্যাট ইজ 1994। এবার এখানে এটা কেন বলার দরকার, এই জন্যই দেখো প্রি কনসেপশন অর্থাৎ কনসিভ করার আগে এবং প্রিনেটাল অর্থাৎ যেটা অ্যান্টিনেটাল পিরিয়ডে কী কী ডায়াগনস্টিক টেকনিক একজন ফিমেল বা একজন কাপল তাকে বুঝিয়ে দেওয়া, এই অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল 1994 সালে। এবার দেখো একটা পার্ল ইন্ডেক্স, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিআই বা পার্ল ইন্ডেক্স তোমাকে যদি বলে এই যে এত কন্ট্রাসেপশন নিয়ে পড়লাম, এই কন্ট্রাসেপশন সবকটাই যে ফিমেলদের ওপর বা মেলদের ওপর কাজ করে তা তো নয়, তার কিছু ফেলিওর রেটও আছে বা তার কিছু ফিডব্যাকও, মানে ফিডব্যাক বলতে কি তার কিছু ব্যাড এফেক্টও আছে, ঠিক আছে? তাহলে এটা কিসের মাধ্যমে জানা যায়? দ্যাট ইজ পার্ল ইন্ডেক্সের মাধ্যমে এটা ক্যালকুলেট করে কন্ট্রাসেপটিভ ফেলিওর অর এফিকেসি, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার অফ কন্ট্রাসেপটিভ ফেলিওর পার HWY, মানে কি 100 ওম্যান ইয়ার, 100 ওম্যান ইয়ার, ঠিক আছে, অফ এক্সপোজার, অর্থাৎ পার 100 ওম্যান ইয়ার এক্সপোজারে কতগুলো কন্ট্রাসেপটিভ ফেলিওর হয়েছে, দ্যাট ইজ পিআই। এবার পিআই হচ্ছে যত কম হবে, কম বলতে 10-এর কম যদি হয়, তাহলে পিআই কি ইন্ডিকেট করছে? কন্ট্রাসেপটিভ ফেলিওর। যদি 10-এর কম হয় তাহলে সেটা হচ্ছে এফেক্টিভনেস অফ পার্টিকুলার মেথড, ঠিক আছে, মানে সেটা এফেক্টিভ হয়েছে, ইনক্রিজ হয়েছে। এবং হচ্ছে পিআই যদি 20-এর বেশি হয় তাহলে এফেক্টিভনেস অফ পার্টিকুলার মেথড ইনক্রিজ না, এটা ডিক্রিজ, ঠিক আছে, মানে সেটা এফেক্টিভ হচ্ছে না বেশি। যত পিআই ইনক্রিজ করছে তত পার্টিকুলার যে ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করছে সেটা এফেক্টিভ কমে যাচ্ছে, ঠিক আছে, এফেক্টিভ হচ্ছে না ঠিকঠাকভাবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে দ্য বার্থ কন্ট্রোল পিল, যেগুলো বার্থ কন্ট্রোল পিলগুলো হয় সেটার হ্যাজ এ টিপিক্যাল ইউজ এফেক্টিভনেস অফ 93% অ্যান্ড পিআই হচ্ছে 7, তাহলে 10-এর নিচে মানে এফেক্টিভনেস বাড়ছে। সো ইট মিনস দ্যাট 7 ওম্যান, এটার মানে কি? পিআই 7 মানে 7 জন মহিলা ইন 1 ইয়ার, 1 বছরে উইল গেট প্রেগনেন্ট ফর ইউজিং পিল, ঠিক আছে, 7 জন ওম্যান ফেলিওর হয়েছে, ঠিক আছে, মানে প্রেগনেন্সি তাদের চলে এসছে, হচ্ছে ওই পিলটা নেওয়ার পরেও 7 জনের প্রেগনেন্সি চলে এসছে। এবার দেখো পিআই এর ফর্মুলা 3 রকমের ফর্মুলা আছে, একটা হচ্ছে ইন্টু 1000-এর উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইন্টু 100-এর উপর মাল্টিপ্লাই করে, একটা হচ্ছে 1200-এর উপর মাল্টিপ্লাই করে, একটা 1300-এর উপর মাল্টিপ্লাই করে। কোনটা কখন বসাবে? যদি 100 থাকে তার ক্ষেত্রে দেখো, তার ক্ষেত্রে নিউমারেটর এবং ডিনোমিনেটরে কি থাকবে? নিউমারেটরে থাকছে টোটাল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি বাই ডিনোমিনেটরে থাকছে টোটাল ইয়ার্স অফ এক্সপোজার। আচ্ছা, যদি 1200 থাকে সেই ক্ষেত্রে নিউমারেটরে থাকছে টোটাল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি আর ডিনোমিনেটরে থাকছে টোটাল মান্থ অফ এক্সপোজার। যখনই ইয়ার থাকবে তখন 100, যখন মান্থ আসবে তখন 1200, মানে 12 ইন্টু 100 হয়ে যাচ্ছে, মানে 12 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যখন 1300 আসবে তখন কি থাকবে? উপরে নিউমারেটরে টোটাল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি বাই নিচে ডিনোমিনেটরে টোটাল নাম্বার অফ মেনস্ট্রুয়াল সাইকেল। এখানে মেনস্ট্রুয়াল সাইকেল একজন, এটা ধরা হয় যে একজন মহিলা প্রত্যেক বছরে 13 বার হচ্ছে তার অ্যাভারেজ, এটা অ্যাভারেজ ধরা হয়েছে 13 বার মেনসেস হয়, তাহলে ওই জন্য এখানে মেনস্ট্রুয়াল সাইকেল অনুযায়ী 13 ইন্টু 100 করে দেওয়া 1300 হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে পিআই বা পার্ল ইন্ডেক্সের কতগুলো কন্ট্রাসেপটিভ মেথড অনুযায়ী পিআই দেওয়া আছে। কন্ট্রাসেপটিভ মেথড
এদিকে হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড, এদিকে পিআই। দেখো মেল কন্ডোমদের হচ্ছে 2 to 14, এটা একটা অ্যাভারেজ হয়ে থাকে। ফিমেল কন্ডোমের হচ্ছে 5 to 21, তারপর ক্যালেন্ডার মেথডে 24, কয়টাস ইন্টারাপশন 18, ডায়াফ্রামে হচ্ছে 12, ভ্যাজাইনাল স্পঞ্জে হচ্ছে 20 to 40, আইইউডিতে হচ্ছে 1 to 5, ওরাল পিলে হচ্ছে 0.1 to 2, সেন্ট্রোম্যান হচ্ছে 1.83 to 2.1383, আর হচ্ছে উইথড্রল মেথডে হচ্ছে 25। ঠিক আছে। আচ্ছা, এরপরে এমসিএইচ আছে। এই এমসিএইচটা আমি তোমাদের একটা ভিডিও অলরেডি দিয়েছি। ঠিক আছে, তো এমসিএইচটা এখানে জাস্ট আর কিছু বলছি না, এমসিএইচের ফুল ফর্ম দেখবে। তো এমসিএইচের ক্ষেত্রে দেখো কম্পোনেন্টসগুলো ছিল ম্যাটারনাল হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, চাইল্ড হেলথ, স্কুল হেলথ, হ্যান্ডিক্যাপ চিলড্রেন, তারপর হচ্ছে কেয়ার অফ চিলড্রেন ইন স্পেশাল সেটিং সাচ অ্যাজ ডে কেয়ার সেন্টার। এবার ইন্ডিকেটার্সের মধ্যে এমএমআর বা ম্যাটারনাল মর্টালিটি রেট, মর্টালিটি ইন ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুডের মধ্যে পিএমআর বা পেরিনেটাল মর্টালিটি রেট, এনএমআর বা নিউনেটাল মর্টালিটি রেট, পিএনএমআর বা প্রি পোস্ট নিউনেটাল মর্টালিটি রেট, আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং 1 to 4 ইয়ার্স মর্টালিটি রেট। আচ্ছা, এখানে কিছু কিছু ন্যাশনাল পলিসি মানে সাম ইম্পর্টেন্ট পলিসি রয়েছে রিলেটেড টু চিলড্রেন অ্যান্ড ইয়ার অফ ইমপ্লিমেন্টেশন। তো 1974 হচ্ছে ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন হয়েছিল, 1986-তে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, 1979-তে ন্যাশনাল চিলড্রেন্স ফান্ড, 2002-এ ন্যাশনাল হেলথ পলিসি, 2003-এ ন্যাশনাল চার্টার ফর চিলড্রেন, 2005-এ কমিশন ফর দ্য প্রোটেকশন অফ চাইল্ড রাইট অ্যাক্ট, 2005-এ আবার ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর চিলড্রেন। এবার দেখো কিছু গভর্নমেন্ট প্রোগ্রাম রয়েছে যাতে ম্যাটারনাল মর্টালিটি রেট রিডিউস করা যায় ইন ইন্ডিয়াতে। যেমন প্রথমেই যেটা করা হয়েছিল দ্যাট ইজ অ্যানিমিয়া মুক্ত ভারত। এটাতে শোভন তোমাদের পড়িয়েছে 6x6x6 স্ট্র্যাটেজি ফলো করা হয়। 6 স্ট্র্যাটেজি মানে হচ্ছে 6 বেনিফিশিয়ারি, 6 ইনস্টিটিউট এবং 6 ইন্টারভেনশন। ঠিক আছে, 6 বেনিফিশিয়ারিসের মধ্যে কে কে আছে ওটা একটু পরেই দেখাচ্ছি। এবার আর 6 ইনস্টিটিউট অত মনে রাখার দরকার নেই, 6 ইন্টারভেনশন কি সেটা তোমাদের পড়ানো আছে। এবার দেখো ইনিশিয়ালি এটা লঞ্চ হয়েছিল 1970 সালে কমিউনিটিতে। এখানে একটা ফ্যাক্ট যেটা হচ্ছে তোমার বিভিন্ন প্রোগ্রাম পড়বে ঠিকই, কিন্তু তার এর আগে একটা নাম ছিল, পরে রিনেমড করা হয়েছে, কত সালে রিনেমড করা হয়েছে এগুলোই কিন্তু জড়িত আছে। 1970 সালে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, যেটা এনএনএপিপি নামে লঞ্চ করা হয়েছিল। পরে 2018 সালে এটাকে এএমবি বা অ্যানিমিয়া মুক্ত ভারত রিনেম করা হয়। এর অবজেক্টিভ কি, যাতে তোমার ভেরিয়াস পপুলেশন গ্রুপস অনুযায়ী অ্যানিমিয়া রিডিউস করা যায়। বা এর কোর কম্পোনেন্ট কি, পোষণ অভিযান, যেটা লঞ্চ হয়েছিল মার্চে 2018 সালে। আচ্ছা, দ্য প্রোগ্রাম টার্গেটস, কাকে কাকে টার্গেটস করে দেখো এখানেই পেয়ে যাবে, দ্যাট ইজ চিলড্রেন, অ্যাডোলেসেন্টদের, অ্যাডাল্টদের এবং ইনক্লুডিং ওম্যান অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপদের। দ্য মেন অবজেক্টিভটা কি, যাতে অ্যানিমিয়া রিডিউস করা যায় প্রিভ্যালেন্স বাই 3% পার্সেন্টেজ পয়েন্টস পার ইয়ার। এছাড়াও এর গোল রয়েছে কি, গোল ওয়াজ সেট টু বি অ্যাচিভড ওভার আ 4 ইয়ার পিরিয়ড 2018 থেকে 2022। ঠিক আছে, এবার অ্যানিমিয়া মুক্ত ভারত টার্গেট 7, এখানে 7 বলেছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি 6ই। এখানে যে 10 to 19 ইয়ার্স অ্যাডোলেসেন্ট গার্ল বয়েজ একসাথে করে দিলেই হয়ে যাবে। আর তার সাথে 6 মান্থসের কমে কিন্তু নয়, 6 to 59 মান্থস, 5 to 9 ইয়ার্স, এবং তার সাথে হচ্ছে তোমার 5 to 9 ইয়ার্স চলে আসছে। তারপর ওম্যান অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 20 থেকে 24 বছর, প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যান। এরপরে দেখো সুম্যান সম্বন্ধে একটু বলে দিই। সুম্যান দ্যাট ইজ এস ফর সুরক্ষিত, এসইউ সুরক্ষিত, এম ফর মাতৃবো, এ ফর আশ্বাসন যোজনা। ঠিক আছে, লঞ্চ করা হয়েছিল 2019 সালে ওই MOHFW এর দ্বারাই। এর এইমস কি, প্রোভাইড করা ফ্রি এবং অ্যাসিওর্ড এবং রেসপেক্টফুল হেলথ কেয়ার সার্ভিসটাকে কাদের জন্য, সমস্ত প্রেগনেন্ট ওম্যানের জন্য, নিউবর্নদের, মাদার্স আপ টু 6 মান্থ পোস্টপার্টাম পর্যন্ত। এই দ্য স্কিম এনশিওরস, কি স্কিমটা এনশিওর করে, জিরো টলারেন্স ফর ডেনিয়াল অফ সার্ভিসেস
অ্যাট পাবলিক হেলথ ফ্যাসিলিটি এবং এইমস করে টু এলিমিনেট প্রিভেন্টেবল ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন ডেথ অ্যান্ড মরবিডিটিগুলোকে। এবার বেনিফিশিয়ারিরা কী কী রিসিভ করবে দেখো, 4 ANC ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 6 হোম বেসড নিউবর্ন কেয়ার যেটা হচ্ছে HBNC, 6টা হোম বেসড নিউবর্ন কেয়ার ভিজিট এবং তার সাথে পজিটিভ বার্থিং এক্সপিরিয়েন্স থ্রু ডিগনিফাইড অ্যান্ড কোয়ালিটি কেয়ার। ওকে, এরপরে আরও একটা দেখো বলে দিই, যেটা আনমল মানে কি অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফারি অনলাইন সিস্টেমের মাধ্যমে এটা হবে। এটা একটা ট্যাবলেট বেসড অ্যাপ্লিকেশন। ওকে, লঞ্চ করা হয়েছিল কাদের দ্বারা, MOHFW দ্বারা। এটা ট্যাবলেট বেসড অ্যাপ্লিকেশন ফর ইউজ বাই কারা ইউজ করবে, অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ মানে ANM যারা রয়েছে ওয়ার্কিং ইন দ্য পাবলিক হেলথ সিস্টেম। ইট এনাবেলস আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্র্যাকিং অফ ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি টু এনশিওর টাইমলি হেলথ কেয়ার সার্ভিস। এটা একটা অ্যাপের মাধ্যমে করা হয়, সেটা সাপোর্ট করে মনিটরিং অফ অ্যান্টিনেটাল পোস্টনেটাল ডেলিভারি সার্ভিস টু ইমপ্রুভ ম্যাটারনাল আউটকাম যাতে ইমপ্রুভ করা যায়। ইট অলসো হেল্পস ইন ট্র্যাকিং, কাদের ট্র্যাকিং করার জন্য, চিলড্রেন ফর কমপ্লিট ইমিউনাইজেশন। তাহলে কমপ্লিট ইমিউনাইজেশন কোনটা, আপ টু 2 ইয়ার অফ এজ পর্যন্ত যা ভ্যাকসিনেশন পাওয়ার কথা। অ্যাডিশনালি অ্যাপটা প্রমোট করে এবং দ্য অ্যাডাপশন অফ ফ্যামিলি প্ল্যানিং মেথডস বাই বেনিফিশিয়ারিদেরও। এবার একটা আছে লক্ষ্যটা কি, যেটা হচ্ছে লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। লঞ্চ করেছিল 11ই ডিসেম্বর 2017 সালে MOHFW এর দ্বারা। মানে এটা হচ্ছে এইডসের ইয়ারটা, মানে এইডসের মান্থটা মনে রাখবে, যেটা 1 ডিসেম্বর, এটা হচ্ছে 11ই ডিসেম্বর। আচ্ছা, দ্য মেন গোল ইজ টু রিডিউস প্রিভেন্টেবল ম্যাটারনাল যে নিউবর্ন মর্টালিটির মরবিডিটি রয়েছে সেইগুলো ডিউরিং চাইল্ড বার্থে প্রিভেন্টেবলগুলোকে রিডিউস করা। আর এর ফোকাসটা হচ্ছে এনশিওরিং রেসপেক্টফুল বা সেফ এবং ডিগনিফাইড কেয়ার কাদেরকে দেওয়া, প্রেগনেন্ট ওম্যানদের ডিউরিং ডেলিভারি বা ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ডে। আর দ্য প্রোগ্রাম টার্গেট করে MCHগুলোকে, তার সাথে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে, তার সাথে SDH সাব ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে, তার সাথে CHC কমিউনিটি হেলথ সেন্টারকে। আর সার্টিফিকেশন অ্যান্ড র্যাঙ্কিং অফ ফ্যাসিলিটিস আর ডান বেসড অন কিসের ওপর, অ্যাচিভ কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট আন্ডার দ্য প্রোগ্রাম। আর লক্ষ্য এমফাসাইজ করে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেংথেনিং, তার সাথে ক্যাপাসিটি বিল্ডিং অফ স্টাফ, তার সাথে ইমপ্রুভ লেবার রুম প্র্যাকটিস এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশনগুলোকে। এবার PMSME নিয়ে বলা হয়েছে। PMSME দ্যাট ইজ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। এটা প্রত্যেক মাসের 9 তারিখে, প্রত্যেক মাসের 9 তারিখে এটা কিন্তু ভিজিটটা মায়েদেরকে, প্রেগনেন্ট মায়েদেরকে আসতে বলা হয়। এই কেননা 9 তারিখে কেন বাছা হয়েছে, কারণ এটা 9 তারিখে, জুনের 9 তারিখে লঞ্চ হয়েছিল 2016 সালে। ঠিক আছে, ওয়াজ লঞ্চ বাই MOHFW গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রোভাইড কি ফ্রি, অ্যাসিওর্ড এবং কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার টু অল প্রেগনেন্ট ওমেন। দ্য প্রোগ্রাম ইজ অবজার্ভড on the 9th of every month at designated government of health facility across the country. It offers a minimum package of antenatal care service to women in their 2nd and 3rd trimester of pregnancy. তাহলে এটা কোন ট্রাইমেস্টারে সেটাও ইম্পর্টেন্ট, 2nd and 3rd ট্রাইমেস্টার, ঠিক আছে, অফ প্রেগনেন্সি। PMSME প্রমোট করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে যেটা PPP মডেল রয়েছে, বাই এনকারেজিং প্রাইভেট ডক্টরস টু ভলেন্টিয়ার অ্যাট গভর্নমেন্ট ফ্যাসিলিটি, যাতে প্রাইভেট ডক্টর যারা রয়েছে তারা গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে এনকারেজ করে। টু স্ট্রেনদেন দ্য ট্র্যাকিং অফ হাই রিস্ক প্রেগনেন্সি, HRP দ্যাট ইজ হাই রিস্ক প্রেগনেন্সিকে ট্র্যাকিং করা। EPMSME ওয়াজ লঞ্চড ইন জানুয়ারি 2022। দেখো EPMSME তোমাদের একটা বলছিলাম আমি যে EPMSME এসছে, EPMSME অনেক আগে এসছে। তাহলে PMSME তো প্রত্যেক মাসের 9 তারিখে হয়, দ্যাট ইজ টু প্রোভাইড মিনিমাম প্যাকেজ অফ অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিস 2nd এবং 3rd ট্রাইমেস্টারে। এবং EPMSME এসেছে 2022 জানুয়ারিতে, ঠিক আছে, 2022 জানুয়ারিতে। সেটাতে কি করা হয়, HRP হাই রিস্ক প্রেগনেন্সিকে এর ট্র্যাকিংকে স্ট্রেনথেন করার জন্য। অ্যান্ড HRP ট্র্যাকিং ফিচার হ্যাজ অলসো বিন অ্যাডেড টু দ্য এক্সিস্টিং PMSME। EPMSME মানে হচ্ছে এক্সটেন্ডেড বা এক্সিস্টিং PMSME পোর্টাল ফর বেটার ইন্ডিভিজুয়াল লেভেল মনিটরিং, ঠিক আছে। এরপর আছে দেখো JSSK জননী শিশু সুরক্ষা কার্যক্রম। JSSK এটা লঞ্চ হয়েছিল কবে, 1 জুন 2011, সালটা 2011,
কিন্তু ডেটটা হচ্ছে তোমার 1st of June, 1st of June, ঠিক আছে, বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি, সবই ওই MOHFW দ্বারা। ওকে, দ্য প্রোগ্রাম প্রোভাইড করে ফ্রি অ্যান্ড নো এক্সপেন্স ডেলিভারি ফর অল প্রেগনেন্ট ওমেন ডেলিভারিং ইন পাবলিক হেলথ ইনস্টিটিউশন ইনক্লুডিং সিজারিয়ান, মানে LUCSE করুক না কেন বা তার সাথে পাবলিক হেলথ ইনস্টিটিউশনে ডেলিভারি করুক না কেন, তাদের ফ্রি এবং নো এক্সপেন্স ডেলিভারি। দ্য এন্টাইটেলমেন্টস আন্ডার JSSSK include free drugs and consumables, diagnostic blood if required, and diet 3 days for normal delivery and 7 days for C-section। তাহলে কি বলা হয়েছে দেখো এখানে, ফ্রি ড্রাগস ইনক্লুড করছে, কনজিউমেবল বা ডায়াগনস্টিক এবং ব্লাড যদি দরকার হয়, তার সাথে 3 দিনের নর্মাল ডেলিভারি হলে 3 দিন ডায়েট এবং C-section হলে 7 দিন থাকছে 7 দিন ডায়েট। ইট অলসো অফার্স ফ্রি ট্রান্সপোর্ট, ঠিক আছে, ফ্রি ট্রান্সপোর্ট অফার করে ফ্রম হোম টু হেলথ ফ্যাসিলিটি, তাহলে একবারে হোম বাড়ি থেকে একবারে হেলথ ফ্যাসিলিটি পর্যন্ত, এটা একটা ট্রান্সপোর্টেরও খরচ বহন করছে বিটুইন হেলথ ফ্যাসিলিটি, এবং একটা হেলথ ফ্যাসিলিটি থেকে আর একটা হেলথ ফ্যাসিলিটির মধ্যে, মানে যদি রেফার করতে হয় তার জন্য ইন কেস অফ রেফারেল অ্যান্ড ড্রপ ব্যাক হোম, এবং আবার হেলথ ফ্যাসিলিটি থেকে বাড়িতে নিয়ে যাওয়া, আবার হেলথ ফ্যাসিলিটি থেকে বাড়িতে দিয়ে আসা, ঠিক আছে। ইন 2014 JSSK বেনিফিটস ওয়ার এক্সটেন্ডেড টু কভার অ্যান্টিনেটাল পোস্টনেটাল কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি, তাহলে এই কমপ্লিকেশনগুলোকেও কিন্তু বেনিফিট দিচ্ছে। দ্য সেম এন্টাইটেলমেন্ট অ্যাপ্লাই টু অল সিক নিউবর্ন অ্যান্ড ইনফ্যান্ট আপ টু 1 year of age অ্যাক্সেসিং পাবলিক হেলথ ফ্যাসিলিটি ফর ট্রিটমেন্ট। এবার আর একটা যেটা হয়েছে দেখো, বন্দে মাতরম স্কিম, ঠিক আছে, এটা কি, দ্য বন্দে মাতরম স্কিম ওয়াজ লঞ্চড ইন কত সালে, 2004। ইট ওয়াজ ডিজাইনেড টু ইমপ্রুভ ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ বাই প্রোভাইডিং ফ্রি অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্ট নেটাল চেক আপ। PNC চেক আপ কবে হয়, একটা হচ্ছে 0 days, মানে 0 days তো তখন থাকছে, ওটা হচ্ছে চেক আপ হবে না, আর একটা হচ্ছে তোমার তাহলে 3 days, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে 42 days, ঠিক আছে, 3, 7, 14, 28 আর 42 days। and safe delivery service especially for women in rural and underserved এরিয়াতে, এটা এমফাসাইজ করে তোমার কি, রিডিউস মর্টালিটি রেটকে থ্রু এনহ্যান্সড অ্যাক্সেস টু কোয়ালিটি maternity care and involve voluntary participation of private gynecologist and obstetrician, promoting collaboration between public and private partnership, সে একই ফর বেটার ম্যাটার্নাল আউটকামসের জন্য। এবার RCHও ঠিক সেরকমই ইম্পর্টেন্ট, যেমনটা MCH ইম্পর্টেন্ট। RCH রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, এটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে দেখো, 1952-তে ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, 1977-এ হচ্ছে তোমার ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম, 1985-তে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, 1992-এ চাইল্ড সার্ভাইভাল সেফ মাদারহুড CSSM। আচ্ছা, RCH ফেজ 1 হচ্ছে 1997, RCH ফেজ 2 2005। এটা হচ্ছে তোমার কম্পোনেন্ট অফ RCH কী থাকছে, দেয়ার আর 4 কম্পোনেন্টস অফ RCH ফেজ 1, 4টে কম্পোনেন্ট কী রয়েছে RCH, একটা হচ্ছে তোমার চাইল্ড সার্ভাইভাল সেফ মাদারহুড CSSM, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড, আর একটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ RTI বা STD বা AIDS, RTI রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আর STD হচ্ছে তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস আর AIDS, আর 4 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট অ্যাপ্রোচ টু হেলথ কেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কম্পোনেন্টস। RCH ফেজ 1 ইয়ার অফ এস্টাবলিশমেন্ট হচ্ছে 1997, 15-10, ফোকাসেস অন 4 কম্পোনেন্টস করে। আর RCH ফেজ 2 হচ্ছে স্টার্ট হয়েছিল 2005-এ, এপ্রিল 1 ফোকাস করা হচ্ছে রিডিউসিং নিউনেটাল চাইল্ড মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, এমফাসিস করা ছিল রুরাল হেলথকে। আর কম্পোনেন্ট 3 ES এসেনশিয়াল অবস্টেট্রিক কেয়ার, একটা হচ্ছে EMOC এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, একটা হচ্ছে এমফাসিস অন স্ট্রেংথেনিং অফ রেফারেল সিস্টেম। নিউ ইনিশিয়েটিভ কি নেওয়া হয়েছিল RCH এর আন্ডারে, যেটা হচ্ছে ট্রেনিং করা
of MBBS doctor in life-saving anesthetic skills for emergency obstetric, setting up a blood storage center at fast referral units से JSY জননী সুরক্ষা যোজনা ফ্রি অফ কস্ট ইনস্টিটিউশনাল ডেলিভারি। তাহলে জেএসএসকে কবে ছিল? জেএসএসকে ছিল হচ্ছে 1 জুন 2011, আর জেএসওয়াই হচ্ছে তোমার 2005। ঠিক আছে। বন্দে মাতরম স্কিম কবে হয়েছিল? তাহলে বন্দে মাতরম স্কিম দেখলে 2004-এ। ঠিক আছে। তাহলে বন্দে মাতরম স্কিম প্রভিশন অফ সেফ মাথারোড সার্ভিস ফর ফ্রি অফ কস্ট, আর হচ্ছে তোমার সেফ অ্যাবর্শন সার্ভিস, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল IMNCI, জননী সুরক্ষা শিশু সুরক্ষা কার্যক্রম জেএসএসকে, আর চাইল্ড হেলথ কম্পোনেন্টস নিউবর্ন কেয়ার ইজ গিভেন ইন টেবিল। এত কী কী দেওয়া আছে দেখো। পিএইচসি বা সাব সেন্টারে হচ্ছে নিউবর্ন কেয়ার কর্নার থাকবে লেবার রুমে, আর সিক নিউবর্ন হচ্ছে প্রম্পট রেফারেল থাকবে। সিএইচসি বা এফআরইউতে হচ্ছে তোমার নিউবর্ন কেয়ার কর্নার সিআর হচ্ছে তোমার লেবার রুম অ্যান্ড ওটিতে, আর নিউবর্ন স্টেবিলাইজেশন ইউনিট NBSU, আর ডিস্ট্রিক্ট হসপিটাল ডিএইচে হচ্ছে নিউবর্ন কেয়ার কর্নার সিআর লেবার রুম অ্যান্ড ওটি, আর হচ্ছে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট SNCU। এখন সেটা কিন্তু স্পেশাল, আগে সিক নিউবর্ন কেয়ার ইউনিট ছিল, এখন স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এই রয়েছে কয়েকটা তোমার হচ্ছে কী কী পড়লাম আমরা এখানে, দ্যাট ইজ RCH MCH এগুলো সব পড়লাম। এর আগে হচ্ছে আমরা পড়লাম ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে PEM নিয়ে বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন নিয়ে। এটার সম্বন্ধে আমি একটা এর আগে ভিডিওতে করে দিয়েছিলাম, দ্যাট ইজ কোয়াশিওরকর ম্যারাসমাস খুবই ইম্পর্টেন্ট, তার সাথে স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডার ওয়েট, ওভার ওয়েট এগুলো পড়বে। ওবেসিটি পড়িয়ে দিয়েছিলাম, যেটা NCDর মধ্যে ওবেসিটির BMI ক্যালকুলেশন, আর একটা ব্রোকাস ইন্ডেক্স পড়িয়েছিলাম, ওটা কিন্তু ভালো করে দেখবে। আর তার সাথে হচ্ছে এরপর আছে হেলথ সেন্টারগুলো, হেলথ সেন্টার অল ডিটেলস আমি এটা কোনটা কী কিটস পাওয়া যায় হেলথ সেন্টারে এগুলো আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। এবার একটু আশা NHM NRHM এগুলো নিয়ে একটু বলে দিচ্ছি। এবার দেখো ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশনের যেটা হচ্ছে NHM বলা হয়। এই NHM বা ন্যাশনাল হেলথ মিশন অ্যাপ্রুভড হয়েছিল কবে? মে 2013 সালে। এবার মে 2013 সালে যে NHM অ্যাপ্রুভড হয়েছিল এর এনকম্পাস ছিল দুটো সাবমিশনে। ঠিক আছে, টু সাবমিশন হয়েছিল, এরকমভাবে মনে রাখবে। এটা তো টু সাবমিশন হয়েছিল। একটা হচ্ছে তোমার এদিকে একটা সরি, দুটো সাবমিশন হয়েছিল। এক নাম্বার হচ্ছে তোমার যেটা হচ্ছে NRHM হয়, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, একটা হচ্ছে NUHM, ন্যাশনাল আরবান হেলথ মিশন। ঠিক আছে। এবার NRHM NUHM এগুলো একটু ডিটেলসে জানতে হবে। ন্যাশনাল হেলথ মিশন রিনেমড হয়েছিল অ্যাজ কি? প্রধানমন্ত্রী সমগ্র স্বাস্থ্য মিশন PMSSM ইন জুলাই 2023। তাহলে এটা একটু আপডেট থাকতে হবে। NHM renamed as কি হিসেবে রিনেমড হয়েছিল? প্রধানমন্ত্রী সমগ্র স্বাস্থ্য মিশন PMSSM। ঠিক আছে। কত সালে? ইন জুলাই 2023। আচ্ছা, মেন প্রোগ্রাম কম্পোনেন্ট কী কী থাকে? হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং করা রুরাল বা আরবান এরিয়াতে, আর MNCH বা হচ্ছে রিপ্রোডাক্টিভ ম্যাটার্নাল নিওনেটাল চাইল্ড অ্যাডোলেসেন্ট হেলথ, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামগুলো এবং নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। তাহলে মেন প্রোগ্রাম কম্পোনেন্টস কী কী? মেন প্রোগ্রাম কম্পোনেন্টস চারটে বললাম, চারটে। ঠিক আছে। একটা হচ্ছে তোমার RMNCH প্লাস এ, ওকে। আর একটা হচ্ছে তোমার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, কমিউনিকেবল
ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, আর একটা হচ্ছে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, আর তার সাথে সাথে হচ্ছে হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং, আর তার সাথে হচ্ছে কোথায় কোথায় ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াতে। আচ্ছা, এরপরে হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটা হয় NRHM, তার একটা লোগো আছে, সেটা তোমরা সবাই দেখে নেবে লোগোটা কীরকম। একদিকে একজন মহিলা, একদিকে একজন মেল ফিমেল, তার মাঝখানে তার একটা শিশু এরকমভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে NRHM নিয়ে একটু বলে দিই। NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ঠিক আছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এটা লঞ্চড হয়েছিল কবে? লঞ্চড অন 12ই এপ্রিল 2005। এটাই শুধু 2005 মনে রাখবে। আর এটা হচ্ছে অবজেক্টিভ কি? ইটস অবজেক্টিভ টু প্রোভাইড অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল, আর হচ্ছে অ্যাকাউন্টেবল কোয়ালিটি হেলথ সার্ভিস টু পুয়ারেস্ট হাউসহোল্ড, যত পুয়ারেস্ট হাউসহোল্ড রয়েছে ইন দ্য রিমোটেস্ট রুরাল রিজিয়ন, সেগুলোকে কেয়ার দেওয়া। ঠিক আছে, বা কেয়ার বলতে কোয়ালিটি হেলথ সার্ভিস দেওয়া। এবার আন্ডার NRHM, ডিফিকাল্ট এরিয়া উইথ আনস্যাটিসফ্যাক্টরি হেলথ ইন্ডিকেটর আর ক্লাসিফাইড অ্যাজ স্পেশাল ফোকাস স্টেট টু এনশিওর গ্রেটেস্ট অ্যাটেনশন হোয়ার নিডেড। ঠিক আছে, প্ল্যান অফ অ্যাকশন কনসিস্ট অফ 10 কম্পোনেন্ট, এখানে 10টা কম্পোনেন্ট হয়। প্ল্যান অফ অ্যাকশন 10 কম্পোনেন্ট, আমরা জানি 10টা কম্পোনেন্ট আছে NRHM এর মধ্যে। দ্যাট ইজ নাম্বার 1 হচ্ছে আশা ক্রিয়েট করা NRHM এর মধ্যে। আশা দ্যাট ইজ অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, এটা কিন্তু ফুল ফর্ম জিজ্ঞেস করতেই পারে। সিলেকশন কী করা হয়? এভরি ভিলেজ বা লার্জ হ্যাবিটেটেড 1000 পপুলেশনে উইল হ্যাভ এ ফিমেল কমিউনিটি হেলথ অ্যাক্টিভিস্ট। ঠিক আছে, তাহলে এরা 1000 পপুলেশনে কাজ করে। আশা মাস্ট বি প্রাইমারিলি এ ওম্যান রেসিডেন্ট হতে হবে অফ দ্য ভিলেজ, প্রেফারেবলি ইন দ্য এজ গ্রুপ, কত এজ গ্রুপের মধ্যে? 25 to 45 ইয়ার্স অফ এজ গ্রুপের মধ্যে তাদের থাকতে হবে। তাদের হচ্ছে লিটারেট ওম্যান একটু হতে হবে, উইথ ফর্মাল এডুকেশন আপ টু 8 ক্লাস পর্যন্ত তাদের জানা থাকতে হবে। ঠিক আছে, আপ টু 8 ক্লাস পাস হতে হবে। আচ্ছা, আশা উড অ্যাক্ট এ ব্রিজ বিটুইন, কাদের ব্রিজ বিটুইন ANM অ্যান্ড ভিলেজ ANM অ্যান্ড ভিলেজের মধ্যে। আর এরা হচ্ছে কি করে? অ্যাকাউন্টেবল টু পঞ্চায়েত, অ্যাকাউন্টেবল টু পঞ্চায়েত। ঠিক আছে, আশা উইল বি অনারারি ভলান্টিয়ার, এদেরকে বলা হচ্ছে অনারারি, HONORARY ভলান্টিয়ার। ঠিক আছে, আশা কালেক্ট করে ডেটা অ্যাবাউট কী বার্থ ডেথ ইন এ ভিলেজ। তারপর হচ্ছে আশা প্রোভাইড করে মেডিকেল কেয়ার ফর মাইনর এলমেন্ট, যেমন ডায়রিয়া, ফিভার, ফার্স্ট এড, মাইনর ইনজুরি। বা NUHM উড কভার অল স্টেট ক্যাপিটাল, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সিটি, টাউন উইথ এ পপুলেশন অফ মোর দ্যান 50,000। ঠিক আছে, NUHM উড কভার করে। আচ্ছা, রেসপন্সিবিলিটি অফ আশা ওয়ার্কার, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, তাদের কাউন্সিলিং করা, মোবিলাইজেশন অফ কমিউনিটি রিসোর্স, বা escort pregnant women বা children requiring ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, মেডিকেল কেয়ার অফ মাইনর এলমেন্টস,
ডিপোর্ট হোল্ডার অফ এসেনশিয়াল ড্রাগ, বার্থ ডেথ রেজিস্ট্রেশন, এগুলো সব করা। ঠিক আছে, আচ্ছা কম্পোনেন্ট টুটা কি? কম্পোনেন্ট টুটা হচ্ছে স্ট্রেংথেনিং সাব সেন্টার। আমি শুধু পয়েন্টগুলো লিখে যাচ্ছি, নাহলে এত কিছু ডিসকাস করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। স্ট্রেংথেনিং সাব সেন্টার অর এসএসকে। 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে স্ট্রেংথেনিং প্রাইমারি হেলথ সেন্টার। 4 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে স্ট্রেংথেনিং অফ কমিউনিটি হেলথ সেন্টার, সিএইচসি ফর ফার্স্ট রেফারেল কেয়ার। ঠিক আছে, ফার্স্ট রেফারেল কেয়ারের জন্য। কম্পোনেন্ট 5 হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যান। আচ্ছা, এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে কনভার্জিং স্যানিটেশন অ্যান্ড হাইজিন আন্ডার এনআরএইচএম। 7 নাম্বারে হচ্ছে তোমার স্ট্রেংথেনিং ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামগুলো যেগুলো রয়েছে, ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। 8 নাম্বার হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর পাবলিক হেলথ গোলস যেগুলো রয়েছে ইনক্লুডিং রেগুলেশন অফ প্রাইভেট সেক্টর। ঠিক আছে। 9 নাম্বার কম্পোনেন্ট নিউ হেলথ ফিন্যান্সিং মেকানিজম। আচ্ছা 10 নাম্বারে হচ্ছে তোমার রিওরিয়েন্টিং হেলথ অর মেডিকেল এডুকেশন, হেলথ এডুকেশন, এগুলো হচ্ছে তোমার সব গোল। এবার হচ্ছে এনইউএইচএম সম্বন্ধে একটু বলে দিই। এনইউএইচএম ন্যাশনাল আরবান হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন। এটা হচ্ছে এটা সাবমিশন অফ এনইউএইচএম এবং এটা লঞ্চড হয়েছিল কবে? লঞ্চড অন ওই একই ডেট, যেটা হচ্ছে তোমার এনইউএইচএম যবে হয়েছিল 1 মে 2013। ঠিক আছে। এবার এনইউএইচএম কী করে? এটা হচ্ছে টু মিট হেলথ কেয়ার নিডস অফ দ্য আরবান পপুলেশন উইথ দ্য ফোকাস অন আরবান পুয়ার, তার সাথে বাই মেকিং অ্যাভেলেবেল টু দেম এসেনশিয়াল প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, আর হচ্ছে রিডিউসিং দেয়ার আউট অফ পকেট এক্সপেন্সেস ফর ট্রিটমেন্ট। ঠিক আছে। এটার গোল কী হবে তাহলে? তোমার স্ট্রেংথেনিং দ্য এক্সিস্টিং হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি সিস্টেম অ্যান্ড টার্গেট করা পিপল লিভিং ইন স্লামস। এবার এখানে আরবান হেলথ কেয়ারের জন্য ডেলিভারি মডেল কীরকম হয়? আরবান হেলথ কেয়ার ডেলিভারি মডেল দেখো এখানে কাদের কি সাপ্লাই দেয়। একটা থাকে হচ্ছে তোমার ইউপিএইচসি, মানে হচ্ছে আরবান প্রাইমারি হেলথ সেন্টার। ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা এর থেকে আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডারে যেটা করা হয়েছিল, একটা হয় ইউএইচডব্লিউসি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আর একটা হয়ে থাকে পিএমজেএওয়াই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আর আরবান হেলথ ডেলিভারি মডেলের মধ্যে যেটা এনইউএইচএমের আন্ডারে যেগুলো থাকছে ইউপিএইচসি, সেটা হচ্ছে তোমার ফাংশনাল হয় ফর কত দিনের জন্য? ফাংশনাল ফর পপুলেশন অফ অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 50,000 to 60,000। ঠিক আছে, 50,000 to 60,000 পপুলেশনে, এবং এটা লোকেটেড হতে পারে উইথ স্লাম বা নেয়ার স্লাম বা উইথ হাফ কিলোমিটার রেডিয়াস সেন্টারিং টু স্লাম পপুলেশন অফ অ্যাপ্রক্সিমেটলি 25,000 থেকে 30,000 উইথ প্রভিশন কী থাকে? ওপিডি ফ্রম 12 noon to 8 PM ইন দ্য ইভিনিং। আচ্ছা, এখানে সিটিস বেসড আপন দ্য লোকাল সিচুয়েশন মে এস্টাবলিশ করতে পারে এ ইউপিএইচসি ফর 75,000 ফর এরিয়া উইথ ভেরি হাই ডেন্সিটি যেখানে থাকে। আচ্ছা, ওপিডি সার্ভিস তাহলে কী থাকতে পারে? ওপিডি সার্ভিস
ল্যাব টেকনিশিয়ান, ল্যাব সার্ভিস থাকবে, তার সাথে ড্রাগ বা কন্ট্রাসেপটিভ ডিসপেন্সিং, তার সাথে হেলথ এডুকেশন তো থাকবেই, ঠিক আছে। সাপোর্ট স্টাফ কারা কারা থাকে এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, ইউপিএসসি ইজ ফাংশনাল ফর, যেটা বলে দিলাম এত, আর ইউসিএইচসি ফাংশনাল হয় 4 বা 5 ইউপিএসসির জন্য, মানে হচ্ছে 2,50,000 মতো প্রায়, ঠিক আছে, মানে 2 লাখ থেকে 2,50,000 বা 3 লাখ মতো হয়। তাহলে একটা ইউপিএসসি গেল, একটা হচ্ছে ইউসিএইচসি আরবান কমিউনিটি হেলথ সেন্টার, যেটা হচ্ছে তোমার অ্যাক্ট হয় স্যাটেলাইট হসপিটাল ফর, এটা হচ্ছে 4 to 5 ইউপিএইচসির জন্য প্রায় সার্ভিসেস দেয়। আর এখানে তোমার হচ্ছে ক্যাটার করে পপুলেশন 2,50,000, 2,50,000 মতো পপুলেশন কভার করে। ওকে, সার্ভিস কী কী দেয় এখানে? 30 to 50 বেডেড থাকছে, আর তার সাথে হচ্ছে তোমার মেডিকেল কেয়ার, মাইনর সার্জিক্যাল ফ্যাসিলিটি ফর ইনস্টিটিউশনাল ডেলিভারি, এগুলো হয়। সাপোর্ট স্টাফগুলো একটু দেখে নেবে। আর আরেকটা যেটা হচ্ছে, এটা গেল আরবান প্রাইমারি হেলথ সেন্টার, আরবান কমিউনিটি হেলথ সেন্টার। আর একটা যেটা থাকছে দ্যাট ইজ উষা, কি থাকছে ওটা হচ্ছে উষা, ঠিক আছে, আরবান সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, USHA, উষা আরবান সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এরা কি করে? এটা হচ্ছে তোমার ফ্রন্টলাইন কমিউনিটি ওয়ার্কার ফর ইচ স্লাম বা কমিউনিটি সিমিলার টু উষা আন্ডার NRHM, ঠিক আছে। উষারা কি করে? এটা হচ্ছে তোমার ওমেন রেসিডেন্ট হয় স্লামে, প্রেফারেবলি ওই একই আসার মতো 25 থেকে 45 এজ গ্রুপের মধ্যে। এবার এরা কভার করে কত? এরা হচ্ছে ওখানে আসা যেমন 1,000, এখানে হচ্ছে 1,000 থেকে 2,500 পপুলেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোরা কভার করে বিটুইন 200 থেকে 500 হাউস হোল্ড কভার করে, এবং শি উড সার্ভ অ্যাজ অ্যান এফেক্টিভ ডিম্যান্ড জেনারেটিং লিঙ্ক বিটুইন কার মধ্যে? হেলথ ফ্যাসিলিটি অ্যান্ড আরবান স্লাম পপুলেশনের মধ্যে। এবার উষা উড হেল্প করে দ্য ANM ইন ডেলিভারিং আউটরিচ সার্ভিস। আর হচ্ছে উষা উইল বি রেসপন্সিবল টু দ্য মহিলা আরোগ্য সমিতি, এটা হচ্ছে MAS, মাস মহিলা আরোগ্য সমিতি। মাস বলে একটা কথা শুনে থাকবে, মহিলা আরোগ্য সমিতি, এদের হচ্ছে উষারা হেল্প করে, ঠিক আছে, ফর হুইচ দে আর ডিজিগনেটেড। তাহলে NRHM NUHM এর মধ্যে একটা তোমার সুন্দর একটা ডিফারেন্স এখান থেকেই পেয়ে যাবে, কোনটার ফুল ফর্ম কী, কোনটা কত সালে লঞ্চড হয়েছিল, এবং কোনটায় কারা হচ্ছে তোমার আশারা কোথায় কাজ করে, উষারা কোথায় কাজ করে, কে কত পপুলেশনে কাজ করে, কোনটা কত তোমার হেলথ সার্ভিস, কোনটা PHC CHCতে, কোনটা UPHC UCHCতে, ঠিক আছে, এগুলো সব। আর কোনটা হচ্ছে তোমার প্রোগ্রাম, NRHM এর আন্ডারে কী কী প্রোগ্রাম হয়? JSY, তারপর হচ্ছে RKS রোগী কল্যাণ সমিতি, RSBY রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, আর NUHM এর আন্ডারে নেহেরু রোজগার যোজনা, মহিলা আরোগ্য সমিতি যেটা রয়েছে আরবান বেসিক সার্ভিস, আর স্বাস্থ্য জয়ন্তী শহরী যোজনা, এগুলো রয়েছে। আর তাহলে প্রোগ্রাম আন্ডারে NRHM কী কী বললাম? JSY বা জননী সুরক্ষা যোজনা, যেটা 12 এপ্রিল 2005 লঞ্চ হয়েছিল। ওকে, এটা হচ্ছে একটা NRHM এর আন্ডারে একটা যোজনা। আর রোগী কল্যাণ সমিতি বললাম, যেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি হতে পারে, ওটার একটা লোগো আছে, দেখে নেবে। আর রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, ওটারও একটা লোগো আছে। এই RSBIতে কী হয়? RSBIতে হ্যাজ বিন লঞ্চড হয়েছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, GOI, টু প্রোভাইড কিসের জন্য? হেলথ ইন্স্যুরেন্স কভারেজ বিলো পভার্টি লাইন, BPL ফ্যামিলিজদের জন্য, ঠিক আছে। এটার অবজেক্টিভ হচ্ছে তোমার RSBI টু প্রোভাইড প্রোটেকশন টু BPL হাউস হোল্ড ফ্রম, RSBIটা কি? তাহলে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটেকশন টু BPL হাউস হোল্ড ফ্রম ফিনান্সিয়াল লায়াবিলিটিস অ্যারাইজিং আউট অফ হেলথ শক্স দ্যাট ইনভলভ হসপিটালাইজেশন। ওকে, এলিজিবিলিটি কী হতে পারে? আর আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কার বিলঙ্গিং টু BPL ক্যাটাগরি। আর দ্য ফ্যামিলি মেম্বার হতে হবে এ ফ্যামিলি ইউনিট অফ 5 জনের মেম্বার হতে হবে, শ্যাল বি দ্য বেনিফিশিয়ারি আন্ডার দ্য স্কিম। এখানে বেনিফিট কী পাবে? টোটাল হচ্ছে তোমার সাম ইনসিওর্ড উড বি 30,000 হচ্ছে পার ফ্যামিলি পার অ্যানাম অন এ ফ্যামিলি ফ্লোটার বেসিস অনুযায়ী। ক্যাশলেস অ্যাটেন্ডেন্স টু অল কভার্ড এলমেন্টস, ট্রান্সপোর্টেশন কস্ট 100 পার ভিজিট, ঠিক আছে, ওভার লিমিট অফ 1,000। আর মহিলা মাস যেটা দেখছে, এটা হচ্ছে একটা কি ইন্টারভেনশন আন্ডার NRHM,
ন্যাশনাল মিশন এর এম কি টু প্রমোটিং কমিউনিটি পার্টিসিপেশন ইন হেলথ অ্যাট অল লেভেলস ইনক্লুডিং প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং, মনিটরিং। ঠিক আছে, এখানে কি কি ইস্যু রিলেটেড কালেকটিভ অ্যাকশনে হেলথ, নিউট্রিশন, ওয়াটার, স্যানিটেশন, সোশ্যাল ডিটারমিনেন্টস, আর হচ্ছে তোমার স্লাম লেভেলে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওই লিস্ট অনুযায়ী দেখো আমি তোমাদের কি কি বলে দিলাম, ওই লিস্ট অনুযায়ী যেটা ইন্ট্রো ক্লাসে দিয়েছিলাম, ইমিউনেশন শিডিউল হয়ে গেল, কোল্ড চেন হয়ে গেল, লেভেল অফ প্রিভেনশন বলে দিয়েছি, কমিউনিকেবল ডিজিজ বলে দিয়েছি, এনসিডি বলে দিয়েছি, কোভিড ভ্যাকসিন নিয়ে বলে দিলাম, এয়ার ওয়াটারবোর্ন ডিজিজের এক্সাম্পল বলে দিয়েছি, ডটস রেজিমেন্ট বলে দিয়েছি, হেলথের ডেফিনিশনটা যেটা WHO, ঠিক আছে, হেলথের ডেফিনিশনটা ওখানে স্কিপ করে গেছি, হেলথের ডেফিনিশন যেটা হচ্ছে WHO দেওয়া ডেফিনিশন সেটা কিন্তু পড়ে নেবে। আর ফ্যামিলি প্ল্যানিং বলে দিলাম, আজকে MCH কেয়ার দিয়ে দিয়েছি, PEM দিয়ে দিয়েছি, হেলথ সেন্টার অল ডিটেলস দিয়ে দিয়েছি, আশা NHM NRHM আজকে বলে দিলাম। তার সাথে হচ্ছে কোভিড-19, ঠিক আছে, কোভিড-19 নিয়ে বলে দিয়েছি অল ডে অবজার্ভ ইন কমিউনিটি অল ডে অবজার্ভ, এটা আমি একটা চার্ট দিয়ে দেবো সেন্টার থেকে পাওয়া, বা বইও অনেক ডে পেয়ে যাবে তোমরা। CHO ডিটেলস, আর CHO ডিটেলসটা CHO জব রেসপন্সিবিলিটি, দেখো এটা তোমরা যাচ্ছ স্টাফ নার্সের ইন্টারভিউ দিতে, আশা করি CHO রিলেটেড খুব বেশি জটিলতা কিছু করবে না, তবুও দিলে CHO জব রেসপন্সিবিলিটিটা একটু দেখে যেও, জব রেসপন্সিবিলিটি এটা একটু দেখে দেও, ঠিক আছে। আর হচ্ছে তোমার ট্রান্সমিশন অফ ডিজিজ আর গ্রোথ চার্ট, আর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, এই কয়েকটা বাকি থাকলো, এই কয়েকটা আমি আর একটা ভিডিওতে করে দেবো।